আশা করি আমরা সবাই ভালো আছি। আই হোপ সবাই অ্যাকচুয়ালি আমার কথাটা কিংবা ভিডিওটা ঠিকমতো দেখতে পাচ্ছ। তো তারপরেও যদি মনে হয় যে আসলে কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না কিংবা ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো। সেক্ষেত্রে আমি অবশ্যই এখানে যে টেকনিশিয়ান আছে তাকে বলবো যেন হচ্ছে এই জিনিসটা সলভ করে। বাট আই হোপ সবাই সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং ভিডিওটাও স্পষ্ট দেখতে পাচ্ছ। তো আমরা বিগত ক্লাসে অ্যাকচুয়ালি একটা পরীক্ষা দিছিলাম, তাই না? সরি, একটা চ্যাপ্টার পড়ছিলাম যেটা ছিল হচ্ছে তাপগতিবিদ্যা। সেই তাপগতিবিদ্যার উপর আজকে সন্ধ্যা 7:30টা থেকে পরীক্ষা হয়েছে। তোমরা আই হোপ সবাই পরীক্ষাটা দিছো এবং যারা যারা পরীক্ষাটা দাও নাই তারা চেষ্টা করবা যে প্রশ্নটা স্বপ্নপূরণ পেজেই আছে পোস্ট আকারে, তুমি সেই পরীক্ষাটা দিবা এবং এই পেজ থেকে অ্যান্সার শিটটা হচ্ছে যে পরীক্ষার যে অ্যান্সার শিটটা আছে সেটা হচ্ছে গ্রুপ থেকে কিছুক্ষণের মাঝখানেই পেজ থেকে কিছুক্ষণের মাঝখানেই পোস্ট করা হবে সেই পেজেই। তো তোমরা এখানে একটু পেজটাতে নজর রাখবা যে পরীক্ষা যেগুলো হচ্ছে সেগুলোর অ্যান্সারগুলো তুমি ঠিকমতো পারতেছো কিনা। হ্যাঁ, আর সবাই যারা যারা লাইভে জয়েন করছো আমি দেখতেছি 43 জন লাইভে এখন আছো। সো এই 43 জন তোমরা হচ্ছে তোমাদের যে পরিচিত ফ্রেন্ড আছে সবার কাছে অ্যাকচুয়ালি সবাইকে মেনশন করো যে ক্লাসটা করা উচিত, এবং পাশাপাশি ইচ্ছা করলে এটা তোমাদের কোনো গ্রুপ থাকলে সেই গ্রুপে কিংবা হচ্ছে তোমার ব্যক্তিগত ওয়ালে তুমি ইচ্ছা করলে এই ভিডিওটা শেয়ার করতে পারো। ঠিক আছে, তো আমরা মনে হয় আজকের পড়াটা শুরু করতে পারি। সো আমাদের কোর্স প্ল্যানটা যেমন সেটা হচ্ছে যে আমরা টোটাল 12 ক্লাসেসে আমরা হচ্ছে ফুল ফিজিক্স সিলেবাসটা শেষ করব। ওকে, আমরা 12টা ক্লাসে ফিজিক্সের পুরো সিলেবাসটা শেষ করব। এর মাঝখানে আমাদের লেকচার 1 অলরেডি গন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ছিল তাপগতিবিদ্যা। হ্যাঁ, এবং সেটার উপর আজকে পরীক্ষাও হয়ে গেল। আর লেকচার 1 এর পর আজকে আসে হচ্ছে লেকচার 2। লেকচার 2তে আমরা পড়বো হচ্ছে চলতড়িৎ। এখন চলতড়িৎ চ্যাপ্টারটা আসলে অনেক বড়, যে কারণে আমাদের অ্যাকচুয়ালি একটা লেকচারে হবে না। দ্যাটস ওয়াই আমরা চলতড়িতের জন্য 2টা লেকচার রাখবো। একটা হচ্ছে চলতড়িৎ পার্ট 1 এবং আরেকটা হচ্ছে চলতড়িৎ পার্ট 2, যেখানে পার্ট 2তে আমরা অ্যাকচুয়ালি চলতড়িতের যে বিভিন্ন কনসেপ্ট আছে সেগুলো শিখবো, এবং পার্ট 1-এ শুধুমাত্র আমরা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস শিখবো। সার্কিট অ্যানালাইসিস মানে হচ্ছে একটা বর্তনীর চিত্র দেওয়া আছে কিংবা একটা বর্তনীর প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নটা আমি কিভাবে সলভ করব সেই জিনিসটা শুধুমাত্র আজকে আমরা শিখবো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা, কারণ এই চ্যাপ্টারের বাকি যে তথ্যগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করলেই পারি, বাট আমরা দেখা যাচ্ছে যে অনেক চেষ্টা করেও আমরা এই বর্তনীটা কিভাবে অ্যানালাইসিস করব, তুল্য রোধ কত, তড়িৎচালক বল কত, একটা রোধের মাঝখান দিয়ে কতটুকু কারেন্ট যাবে ইত্যাদি বিষয়বস্তু আসলে হচ্ছে আমরা বুঝি না। সো সেই জিনিসগুলো আজকে হচ্ছে আমি সলভ করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমি শুরু করতেছি। আচ্ছা, সার্কিট অ্যানালাইসিস কিংবা বর্তনী অ্যানালাইসিসের জন্য আমাদের মূলত 5টা টেকনিক জানতে হয়। এই 5টা টেকনিক যদি আমরা জানি তাহলে হচ্ছে আমরা বর্তনী অ্যানালাইসিস ঠিক করে করতে পারি। এই টেকনিকগুলো হচ্ছে 1 নাম্বার টেকনিক বলতে পারো কিংবা তুমি রুলসও বলতে পারো। 1 নাম্বার হচ্ছে আরপি এবং আরএস নির্ণয়। আরপি মানে হচ্ছে সমান্তরালে তুল্য রোধ এবং আরএস মানে হচ্ছে শ্রেণীতে তুল্য রোধ নির্ণয়। 2 নাম্বার E is equal to I into R plus R, এমন একটা সমীকরণ আমাদের বইয়ে আছে, তাই না? তড়িৎচালক শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে তড়িৎ প্রবাহ ইন্টু বাহ্যিক রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ।
এটা অ্যানালাইসিস, এই দুইটা জানতে হবে। তারপর আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে আমার কারেন্ট ডিভাইডার ল, সিডিএল। 4 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার ল, এটা জানতে হবে, ভিডিএল, এটা জানতে হবে। এবং 5 নাম্বার যেটা আছে এটা হচ্ছে সর্বশেষ, এটা হচ্ছে শর্ট সার্কিট, এটা জানতে হবে, ঠিক আছে। সো এই 5টা জিনিস যদি আমি প্রপারলি হ্যান্ডেল করতে পারি, তাহলে যে কোনো সার্কিট, সেটা হতে পারে বুয়েটের, সেটা হতে পারে একদম সবচেয়ে মানে দূরবর্তী বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক যে ভার্সিটি আছে সেই ভার্সিটির প্রশ্ন, কিংবা একদম টপ মোস্ট যারা আছে বুয়েট, ঢাকা ভার্সিটি, যে ভার্সিটি হোক না কেন, এই 5টা ল যদি আমি জানি, তাহলে অ্যাকচুয়ালি যে কোনো ভার্সিটির জন্য যে কোনো সার্কিট আমি অ্যানালাইসিস করতে পারবো। সো আমরা খুব ধীরে সুস্থে এই জায়গাটায় শুরু করব। এর কারণ হচ্ছে যে এই জায়গাটা এমন একটা জায়গা, আমি যদি একটু না বুঝি তাহলে দেখা যায় যে পরের টুকার বোঝাই যাচ্ছে না। সো আমরা খুব স্লোলি এই জায়গাটায় প্রোগ্রেস করব, যেহেতু পরবর্তী যে টপিকগুলো আমরা পড়বো সেটা হচ্ছে আগের টপিকের উপরই ডিপেন্ডেন্ট। সো আমরা স্লোলি যদি না আগাই, পরবর্তী কেসে আমরা গিয়ে কিছু বুঝবো না। ওকে, ফার্স্টে হচ্ছে আমাদের আসি তুল্য রোধ। একটা সার্কিটে অ্যাকচুয়ালি একাধিক রোধ সংযুক্ত করা সম্ভব। এটা একটা রোধ, এটার সাথে আমি আরো একটা রোধ সংযোগ করলাম, এটাকে আমি বলি হচ্ছে শ্রেণী সংযোগ, তাই না? এটাকে আমি বলি হচ্ছে শ্রেণী সংযোগ। আর যখন একটা রোধ থাকবে সেটার সাথে কারেন্ট যাওয়ার জন্য আরেকটা বিকল্প পথ থাকবে, অর্থাৎ আরেকটা রোধ থাকবে, সেটাকে আমি বলি হচ্ছে সমান্তরাল সংযোগ। অর্থাৎ এটা হচ্ছে আমার আরপি এবং এটা হচ্ছে আমার আরএস। ওকে, এখানে রোধটা যদি হয় R1 এবং এখানকার রোধটা যদি হয় R2, তাহলে এখানকার তুল্য রোধ হবে হচ্ছে R1 প্লাস R2। আর এখানকার রোধটা যদি হয় হচ্ছে আমার R1 এবং এখানকার রোধটা যদি হয় R2, তাহলে তুল্য রোধ হবে হচ্ছে 1/R1 প্লাস 1/R2 ইনভার্স 1। এই জিনিসগুলো আমরা সবাই জানি, তাই না? কিন্তু আমরা কি একটা জিনিস জানি, যে এই যে 1/R1 প্লাস 1/R2 ইনভার্স 1, এটা কিন্তু পরীক্ষায় ক্যালকুলেট করতে বেশ খানিকটা সময় লেগে যাবে। সো এই জায়গাটা আমরা আরেকটু ক্লিয়ারলি সলভ করতে পারি। কিভাবে জানো? সেটা হচ্ছে R1 এবং R2 যদি দুইটা রোধ হচ্ছে তোমার সমান্তরালে থাকে, তাহলে তাদের তুল্য রোধ হয়ে যায় রোধদ্বয়ের গুণফল। লিখে নাও সবাই, রোধদ্বয়ের গুণফল ডিভাইড বাই রোধদ্বয়ের যোগফল। অর্থাৎ রোধ দুটোর যে মান আছে সেই মান দুটাকে গুণ করে আমি যদি তাদের যোগফল দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে আমি সমান্তরালে তুল্য রোধ পেয়ে যাব। অর্থাৎ এই ক্ষেত্রে আমার তুল্য রোধটা অ্যাকচুয়ালি আমি যদি একটু সিম্পলি লিখি, তাহলে পাবো হচ্ছে R1 ইন্টু R2 ডিভাইড বাই R1 প্লাস R2। সো এতক্ষণ আমরা যা পড়লাম মোটামুটি ভাবে সহজ। ওকে, এতক্ষণ আমরা যা পড়লাম মোটামুটি ভাবে সহজ, কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি এই জিনিসটা জানি যে এখানে আমাদের মেইনলি যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে শ্রেণীতে নাকি সমান্তরালে, এটা নির্ণয়ে আমাদের একটা প্রবলেম হয়, তাই না? যে এই রোধটা অ্যাকচুয়ালি কিভাবে আছে, শ্রেণীতে নাকি সমান্তরালে। যেমন আমি যদি একটা সার্কিট এখানে আঁকি, যে সার্কিটটা হচ্ছে এমন, এটা হচ্ছে আমার বি বিন্দু, তাই না? আর এগুলো হচ্ছে রোধের নাম। আচ্ছা আমি একটু দেখি, এগুলো হচ্ছে রোধের নাম, আমি একটু রোধগুলো অন্যভাবে দিয়ে দিই। R1 R2 R3 এই হচ্ছে আমার ওভারঅল অবস্থা। এখানে আমাকে বললো যে এখানে রোধগুলা কিভাবে আছে, আর এটা হচ্ছে R4। সো আমরা মোটামুটি ভাবে বুঝতেছি যে R1 এবং R2 শ্রেণীতে আছে, বাট R3 কিভাবে আছে সেটা আমরা একটু বুঝতেছি না, আবার R4টাও যেন কিভাবে আছে সেটাও একটু আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে। সো সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। তারা আমাকে বলছে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ কত। তাহলে এ বিন্দু এবং বি বিন্দু আমি যদি একটা দিক থেকে যাই, তুমি একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এদিক থেকে যাই, তাই না, আমি এদিক থেকে যাওয়ার পর আমি একটু দেখবো যে যতটুকু কারেন্ট R1 এর মাঝখান দিয়ে যাবে ততটুকু কারেন্টই কিন্তু R2 এর মাঝখান দিয়ে যাবে, কারণ এখানে অ্যাকচুয়ালি কারেন্ট যাওয়ার বিকল্প পথ নাই। আমি সবার প্রশ্নের অ্যান্সার পরে দিব, এখানে কমেন্ট আছে অনেকগুলো, আমি সেই কমেন্টগুলোর অ্যান্সার পরে দিব। জাস্ট আপাতত হচ্ছে আমি এই কনসেপ্টটা শেষ করি, তারপর হচ্ছে আমি এই কমেন্টের যত প্রশ্ন আছে তোমরা অনেক কিছু জানতে চাচ্ছ সেই জিনিসগুলোর অ্যান্সার আমি দিব। হ্যাঁ, আচ্ছা, তো এদিক দিয়ে যতটুকু কারেন্ট আসবে সেই সবটুকু কারেন্ট কিন্তু এই R2 দিয়ে যেতে বাধ্য। অর্থাৎ আমি বলবো যে এখানে R1 এবং R2
শ্রেণীতে আছে। অর্থাৎ যখন দুইটা রোধের মাঝখানে কারেন্ট যাওয়ার কোনো বিকল্প পথ থাকে না, তখন আমরা তাকে বলি হচ্ছে শ্রেণীতে সংযোগ। সো R1 এবং R2 এর মাঝখানে কিন্তু অ্যাকচুয়ালি আর বিকল্প কোনো পথ নাই, তাহলে হচ্ছে R1 এবং R2 হচ্ছে আমার শ্রেণীতে আছে। অর্থাৎ এখানে আমি বলবো যে R1 এবং R2 শ্রেণীতে আছে। এখন একটা জিনিস খেয়াল করো, R1 এবং R2 শ্রেণীতে, আমি সেটার মান ধরে নিলাম হচ্ছে R12, সেটার মান আমি ধরে নিলাম হচ্ছে R12। এবার দেখো তো কারেন্ট যদি আমি যে কোনো একটা পয়েন্ট চিন্তা করি, এই যে একটা পয়েন্ট চিন্তা করলাম, এই পয়েন্ট থেকে কারেন্ট যখন যাবে তখন কিন্তু তার দুটো বিকল্প পথ তৈরি হয়ে যাচ্ছে, যে আইদার সে এদিক দিয়ে যেতে পারে অথবা হচ্ছে সে এদিক দিয়ে যেতে পারে। যখন বিদ্যুৎ প্রবাহ যাওয়ার বিকল্প পথ থাকে তখন আমরা তাকে বলি সমান্তরাল সংযোগ। তুমি একটু খেয়াল করে দেখো, আমরা এই ধরনের একটা সংযোগকে সমান্তরাল সংযোগ বলে থাকি। এর কারণ হচ্ছে যে কারেন্ট এইটুকু আসার পর আইদার এদিক দিয়েও যাবে অথবা এদিক দিয়ে যাবে, যে কোনো একটা দিক দিয়ে যেতে পারে তার ইচ্ছা মতো। সো দ্যাটস ওয়াই যেখানে বিকল্প পথ থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে সমান্তরাল। অর্থাৎ R1 এবং R2 এর সাথে সমান্তরালে আছে কে? এই যে R3, সে সমান্তরালে আছে হচ্ছে R3। এবং তারপর খেয়াল করো যে R12 এবং R3 এটার তুল্য রোধ আমি ধরে নিলাম হচ্ছে R123। বাকিটুকু তো খুবই সহজ, তুমি দেখতেছো R123 যে রোধটা হইলো সেই রোধটার সাথে অ্যাকচুয়ালি R4 যেটা আছে সেটা হচ্ছে আমার শ্রেণীতে আছে, কারণ এখানে যখন কারেন্ট আসতেছে তখন এই কারেন্ট যাওয়ার কোনো বিকল্প পথ নাই। সো আমি বলবো এই পুরাটুকুর সাথে আমার R4টা আছে হচ্ছে শ্রেণীতে, আর আমরা জানি শ্রেণীতে তুল্য রোধটা যোগ হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের শ্রেণীতে রোধ এবং সমান্তরালে রোধের আদ্যপান্ত। হ্যাঁ, এই জিনিসটুকু আমরা খুব ভালোভাবে বুঝছি, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা অ্যাকচুয়ালি খুবই জরুরি। তো এইটুকু বোঝার পর আমরা আসলে এখান থেকে কিছু জিনিস পড়ি নাই এখনো, এটা হচ্ছে এখান থেকে কিছু শর্টকাট আছে, এই শর্টকাটগুলো আমার অ্যাকচুয়ালি জানা উচিত, এই শর্টকাটগুলো জানা উচিত। বাট শর্টকাটগুলো আমরা জানবো হয়তোবা এখনই, হয়তোবা একটু পরে, সেটা আমি অ্যাকচুয়ালি ডিসাইড করবো যে তোমাদেরকে কখন জানানো উচিত। তার আগে তুমি হচ্ছে একটু দেখো যে জিনিসটুকু যা বুঝাইলাম সেটুকু বুঝছো কিনা, মানে শ্রেণীতে রোধ কাকে বলে, সমান্তরাল রোধ কাকে বলে, এই জিনিসটা যে বুঝাইলাম সেটা বুঝছো কিনা আমি একটু কমেন্টের অ্যান্সারগুলো দেই। অনেকেই সালাম দিচ্ছে, তাদের জন্য অ্যাকচুয়ালি সম্মিলিতভাবে ওয়ালাইকুম সালাম, যেহেতু সবার সালামের আলাদাভাবে উত্তর দেওয়া সম্ভব না। জ্যোৎস্না আক্তার লিখছে যে হচ্ছে ভাইয়া ব্যাখ্যা সহকারে অ্যান্সার শিটগুলো দেওয়া যাবে। হ্যাঁ, তোমার হচ্ছে ব্যাখ্যা সহকারে অ্যাকচুয়ালি অ্যান্সার শিট দেওয়া যাবে না, অ্যান্সার শিটে শুধুমাত্র অ্যান্সারটা থাকবে। বাট তারপরেও আমি তোমাদের জন্য একটা প্রয়াস নিছি, সেটা হচ্ছে যে এই কোশ্চেনগুলা, এই পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি সলভ করতে হবে। সেই কোশ্চেনগুলো সলভ করে একটা ভিডিও আকারে আমি একটা গ্রুপে দিয়ে দিছি, সেই গ্রুপটার লিঙ্ক তোমরা এই পরীক্ষার যে অ্যান্সার শিট আছে ওখানেই পেয়ে যাবা। ওকে ভাইয়া, আমি তো এক্সামটা কিভাবে দিব বুঝতে পারছি না। এক্সামটা অ্যাকচুয়ালি নিজে নিজে দিতে হবে, নিজে নিজে অ্যান্সার করবা। যে পেজে যে প্রশ্নটা দিছে সেই পেজে নিজে নিজে অ্যান্সার করে তুমি হচ্ছে নিজে নিজে যে অ্যান্সার শিট আছে সেই অ্যান্সার শিটে মিলাবা। ওকে ভাইয়া, আমায় কি আপনাদের ক্লাস রুটিনটা দেওয়া যাবে? মোরসালিন হোসেন লিখছে হ্যাঁ, ক্লাস রুটিনটা এই গ্রুপেই, ক্লাস রুটিনটা অ্যাকচুয়ালি এই গ্রুপেই প্রকাশিত হবে। ওকে আচ্ছা, তো আই হোপ আমরা এই জিনিসটুকু বুঝে গেছি। এখন খেয়াল করো, আমরা হচ্ছে কিছু ম্যাথ করি, হ্যাঁ, তুল্য রোধ নির্ণয়। যেমন ধরো একটা কোশ্চেন, এটা হচ্ছে একটা আর রোধ, এখানে একটা আর রোধ। তুমি মনে রাখবা আমি এখানে যতগুলা কোশ্চেন তোমাকে সলভ করাচ্ছি সবগুলা কোশ্চেনই কোনো না কোনো ভার্সিটিতে রিসেন্টলি আসছে। এখানে হচ্ছে আর রোধ, এখানে হচ্ছে আর রোধ, এখানে হচ্ছে আর রোধ, এখানে হচ্ছে আর রোধ। সো তুল্য রোধ কত হবে? এ আর এবং এ আর আছে হচ্ছে শ্রেণীতে, এবং এ আর এবং এ আর আছে হচ্ছে শ্রেণীতে। সো আমি বলতে পারি যে আচ্ছা, তাহলে এখানে আর এবং আর মিলিয়ে হবে হচ্ছে আমার 2r, আর এখানে আর এবং আর মিলিয়ে হবে হচ্ছে আমার 2r। সো এই 2r এবং 2r আছে হচ্ছে আমার সমান্তরালে। আমি ইচ্ছা করলে তাদের তুল্য রোধটা, এই যে একটু আগে যে সূত্রটা শিখাইলাম যে রোধদ্বয়ের গুণফল বাই রোধদ্বয়ের যোগফল, যেহেতু তারা সমান্তরালে আছে সো আমি কিন্তু লিখতে পারি যে তাদের গুণফল, দ্যাট মিনস 4r² ডিভাইডেড বাই 2, আর তাদের যোগফল 2r প্লাস 2r মানে হচ্ছে 4r। সো আমার তুল্য রোধ হবে হচ্ছে আর। হ্যাঁ, তো আমি যেহেতু তোমাদের এই নিয়মটাই শিখাইছিলাম যে রোধদ্বয়ের গুণফল বাই যোগফল মানে হচ্ছে তুল্য রোধ, সো এই সূত্র দিয়ে আমি করলাম। বাট এটা করার আরেকটু অ্যাকচুয়ালি অন্য আরেকটা ইজিয়ার ওয়ে আছে, সেই ওয়েটা যদি আমরা জানি তাহলে আমাদের হয়তোবা কাজে দিতে পারে। যেমন ধরো যদি সেম মানের রোধ দুইটা থাকে, যদি সেম মানের রোধ দুইটা একসাথে যুক্ত থাকে তাহলে তুল্য রোধটা হয়ে যায় এই
যে রোধটা আছে অর্থাৎ এখানে যে 2R রোধটা আছে সেটাকে আমি 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা কেন ভাগ দিলাম? কারণ এখানে 2টা রোধ ছিল। তুমি চিন্তা করো যে এখানে 2টা রোধ নাই, 3টা রোধ আছে 2R মানের, তাহলে তুল্য রোধটা হবে হচ্ছে 2R/3। যদি এখানে তোমার 4টা রোধ থাকে সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে 2R/4। আমি কি বোঝাইতে পারছি জিনিসটা? যে যখন একই মানের রোধ থাকবে তখন অ্যাকচুয়ালি রোধের মানটাকে কতগুলো রোধ আছে সেটাতে আমি যদি ভাগ করি তাহলে আমি তুল্য রোধটা পেয়ে যাব। ওকে, সো এইরকম টুকটাক কিছু টেকনিক হচ্ছে আমাদের জানা উচিত। আচ্ছা, তারপরে আমরা আরো একটা কোশ্চেন সলভ করি। এই কোশ্চেনটাও ঢাকা ভার্সিটির কোশ্চেনটা হচ্ছে এমন, ধরো এটা হচ্ছে একটা 1.5 ওহম রোধ, সরি এটা হচ্ছে একটা 2 ওহম রোধ, এবং এখানেও আছে হচ্ছে আমার একটা 2 ওহম রোধ, এখানে আছে হচ্ছে আমার 1.5 ওহম রোধ, এবং এখানেও আছে হচ্ছে আমার একটা 1.5 ওহম রোধ, এবং এখানে আছে হচ্ছে আমার একটা 4 ওহম রোধ। আমাকে বলছে যে এটা হচ্ছে আমার এ টার্মিনাল এবং এটা হচ্ছে বি টার্মিনাল। সো এই দুই প্রান্তের মধ্যবর্তী তুল্যরোধ কত? আমরা কিন্তু দেখতেছি যে কারেন্টটা যদি আমি এদিক থেকে আসার কথা চিন্তা করি তাহলে কারেন্ট অ্যাকচুয়ালি এখানে আসার পর একটা বিকল্প পথ পাবে, তাই না? এটা হচ্ছে আইদার এদিক দিয়ে যাবে অথবা হচ্ছে এদিক দিয়ে যাবে। তার মানে কি 2 এবং 2 আছে হচ্ছে সমান্তরালে। যেহেতু সমান্তরালে আছে তাদের তুল্যরোধ কত হয়ে যাবে? আমি কিছুক্ষণ আগেই শিখাইলাম যে সেম মানের রোধ যদি থাকে তাহলে যত মানের রোধ সেটাকে আমি সেই কতগুলো রোধ যুক্ত আছে সেটাতে আমি যদি ভাগ করি তাহলে আমি তুল্যরোধ পেয়ে যাই। এখানে কত মানের রোধ? রোধের মান হচ্ছে আমার 2 এবং কয়টা রোধ আছে? 2টা। তার মানে আমার তুল্যরোধ হবে হচ্ছে 1, তাই না? তো এই দুটো আমি যদি যুক্ত করি এখানে আমার তুল্যরোধ হবে 1, তাহলে হচ্ছে 1.5, 1 আর হচ্ছে 1.5 সব মিলে হবে হচ্ছে আমার মোট 4, তাই না? তো আমি এখানে লিখবো হচ্ছে আমার 4। এখন দেখো 4 এবং 4 আছে সমান্তরালে, তাহলে তুল্যরোধ কত হয়ে যাবে? 4/2, তাই না? তো এখানে আমার অ্যাকচুয়ালি তুল্যরোধ থাকবে হচ্ছে শুধুমাত্র 2, অর্থাৎ আমার অ্যান্সার হবে 2। সো তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই শর্টকাট টেকনিকগুলো না জানতাম তাহলে কিন্তু এই সার্কিট অ্যানালাইসিস এত দ্রুততার সাথে কখনোই সম্ভব ছিল না। ওকে, আচ্ছা, এরপর আমরা হচ্ছে আরো একটা কোশ্চেন সলভ করি। আমি ফার্স্টে তোমাদেরকে যে এক্সাম্পলটা দেখাইছিলাম সেই এক্সাম্পলটা একটু খেয়াল করো। এটা হচ্ছে একটা 10 ওহম রোধ, এটা হচ্ছে একটা 10 ওহম রোধ, এখানে একটা তার আছে, এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে আমার 20 এবং তারপর এখান থেকে আসছে হচ্ছে আমার 10। ওকে, 10-এর পর এখান থেকে অ্যাকচুয়ালি আসছে আমার নিচে, এখানে আসছে হচ্ছে আমার একটা আচ্ছা ওয়েট, জাস্ট আমি একটু বড় করে রাখি। হ্যাঁ, এখানে আসছে হচ্ছে আমার একটা 20। এখন তারা আমাকে বলছে যে এই সার্কিটের তুল্যরোধ কত? এটা হচ্ছে আমার এ প্রান্ত এবং এটা হচ্ছে বি প্রান্ত। এ এবং বি প্রান্তের মধ্যবর্তী তুল্যরোধ কত? অর্থাৎ কারেন্টটাকে আমার আইদার এ থেকে বিতে পাঠাতে হবে অথবা বি থেকে এতে পাঠাতে হবে। যাই হোক, আমরা একটু এখান থেকে শুরু করি। 10 এবং 10 তুল্যরোধ হয়ে যাবে হচ্ছে আমার 20, তাই না? এখানে আছে 20, এখানে আছে 20। যেহেতু আমি দেখতেছি কারেন্ট আমি যদি এ থেকে বিতে যাই তাহলে কিংবা বি থেকে এতে আসি, আমি যেভাবে যাই না কেন কারেন্টটা কিন্তু এখানে আসার পর একটা অল্টারনেটিভ পথ পাচ্ছে। আমি যদি এদিকে আউটগোয়িং কারেন্ট ধরি তাহলে এখানে এসে সে আইদার এই পথটা চুজ করতে পারতেছে অথবা এই পথটা চুজ করতে পারতেছে। তার মানে এখানে 20 এবং 20 এরা আছে হচ্ছে সমান্তরালে, তাহলে এদের তুল্যরোধ হয়ে যাবে হচ্ছে আমার 10। সো আমি এই দুটাকে বাদ দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে 10। আচ্ছা, 10 এবং 10 তারা আছে শ্রেণীতে, কারণ তুমি বুঝতেছো যে এখানে অ্যাকচুয়ালি আলাদা কোনো পথ নাই। তাহলে এই 10 এবং 10 শ্রেণীতে থাকলে হয়ে যাবে আমার 20। এই 20 এবং 20 এরা যেহেতু সমান্তরালে আছে এদের তুল্যরোধ হয়ে যাবে আমার কত? সিম্পলি যেহেতু দুইটা 20 আছে তাহলে তুল্যরোধ হবে হচ্ছে 20/2 মানে হচ্ছে 10, অর্থাৎ আমার এই সার্কিটের মোট রোধ হয়ে যাবে 10। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমার মোটামুটি কোশ্চেন। সো আমি এটা সলভ করলাম। এরকম তুল্যরোধের আরো অনেক প্রশ্ন আছে যেগুলো অ্যাকচুয়ালি তোমরা সলভ করতে পারো। হ্যাঁ, তোমরা জাস্ট একটু কোশ্চেন ব্যাংকগুলো দেখবা, আর কোশ্চেন ব্যাংক অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো সমৃদ্ধ কোশ্চেন ব্যাংক হচ্ছে ফিজিক্স পাওয়ার। সো আমি রিকমেন্ড করবো তুমি ফিজিক্স পাওয়ার বইটাই দেখবা। আচ্ছা, এরপর আমি হচ্ছে আরেকটা কোশ্চেন সলভ করি। দেখো, এটাও ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা হচ্ছে এমন, তোমার এখানে একটা অ্যামিটার ছিল, এখানে হচ্ছে আমার একটা 12 ভোল্টের ব্যাটারি। সো এই 12 ভোল্টের ব্যাটারি থেকে কানেকশন আসছে। এখানে হচ্ছে আমার 3টা রোধ আছে, একটা রোধের মান হচ্ছে 10, এখানে আরো একটা রোধ আছে যেটার মান হচ্ছে 10 এবং এখানে একটা রোধ আছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি x। হ্যাঁ, এই 3টা রোধ হচ্ছে আমার এখানে যুক্ত আছে। সো আমি রোধের সাইনগুলো দিয়ে দিচ্ছি, রোধ
রোধ এবং হচ্ছে রোধ। এখানে আমার আছে হচ্ছে 12 ভোল্ট। তারা আমাকে বলছে যে এই সার্কিটের অ্যামিটারের পার্ট সেটা হচ্ছে 3.2 অ্যাম্পিয়ার। এই অ্যামিটারের পার্ট হচ্ছে 3.2 অ্যাম্পিয়ার। তারা আমাকে বলছে এই এক্স রোধের মান কত। তো আমরা জিনিসটা অ্যাট ফার্স্ট খুব সিম্পলি চিন্তা করি যে এখানে আমার একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজের মান হচ্ছে ভি কিংবা ই, আমি যাই ধরি, আপাতত ভি আর ই এর মাঝখানে আমি পার্থক্যটা করব না, জাস্ট এটাকে আমি ধরে নিলাম যে ভি এর মান হচ্ছে আমার 12 ভোল্ট। কেন আমি ভি এবং ই এর মাঝখানে পার্থক্য করব না? এর কারণ হচ্ছে যে ভিও ভোল্টেজ, ইও হচ্ছে অ্যাকচুয়ালি ভোল্টেজ, তড়িৎচালক শক্তি এটাও কাইন্ড অফ ভোল্টেজ, তাই না? বাট যখন আমার এখানে অভ্যন্তরীণ রোধ আর থাকবে তখন হচ্ছে আমরা ভি আর ই এর মাঝখানে একটা পার্থক্য পাবো। যদি অভ্যন্তরীণ রোধ আর না থাকে তাহলে কিন্তু ভি আর ই এর মান একই। সো দ্যাটস ওয়াই আমি এখানে তড়িৎচালক শক্তি 12 ভোল্ট দেওয়ার পরেও আমি কিন্তু এখানে লিখছি ভি এর মান 12, কারণ এখানে অভ্যন্তরীণ রোধের কথা তারা বলে নাই। ভি এর মান 12, আই এর মান হচ্ছে আমার 3.2। ভি এর মান 12, আই এর মান হচ্ছে 3.2। তারা আমাকে বলছে যে এই সার্কিটের এই এক্স রোধটার মান কত। সো আমি ফার্স্টে এক্স রোধটার মান কত সেটা চিন্তা করব না, আমি ফার্স্টে চিন্তা করব যে এই সার্কিট আসলে কত রোধ থাকা উচিত, এই সার্কিটটাতে অ্যাকচুয়ালি কতটুকু রোধ থাকা উচিত। যেহেতু আমি ভি জানি, আই জানি, তার মানে কি এখান থেকে খুব সিম্পলি কি আর এর মানটা বের করা যায় না? আর এর মানটা বের করা যায়, তাহলে সেই আর এর মানটা হবে ভি বাই আই, দ্যাট মিনস 12 বাই 3.2 সমান হচ্ছে 120 বাই 32। এটাকে আমি যদি 8 দিয়ে কাটি তাহলে হচ্ছে 8 দিয়ে কাটলে এখানে যাবে হচ্ছে 4 বার, এবং এটাকে আমি যদি 8 দিয়ে কাটি তাহলে এখানে যাবে হচ্ছে 15 বার, অর্থাৎ এখানে আসবে হচ্ছে আমার 15 বাই 4। আমি ডাটাটুকু এইভাবে রাখলাম, আমার আর এর মান আসছে হচ্ছে 15 বাই 4। ওকে, সো আমার আর এর মান 15 বাই 4। আমি কোশ্চেনটা বলতে এটুকুই রাখলাম। এখন আমি বলতেছি যে এই 15 বাই 4টা অ্যাকচুয়ালি কি, এই সার্কিটের মোট যতটুকু রোধ থাকা উচিত 15 বাই 4 রোধ থাকা উচিত, তাই না? সো এখন আই হোপ তোমরা এটুকু তুলছো। এখন হচ্ছে আমি এটুকু মুছে দিব। দেখো তো এই সার্কিটের যে মোট রোধ 15 বাই 4 থাকা উচিত সেটা অ্যাকচুয়ালি কে তৈরি করছে? এই তিনটা রোধ মিলে তৈরি করছে। অর্থাৎ আমি লিখতে পারি যে 1/10 প্লাস 1/10 প্লাস 1/x ইনভার্স 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 15 বাই 4, এবং এখান থেকে তুমি সলভ করে x এর মানটা বের করে ফেলতে পারবা। আই হোপ তোমরা বুঝছো, যেহেতু তারা সমান্তরাল আছে তার মানে হচ্ছে 1/10 প্লাস 1/10 প্লাস 1/x ইনভার্স 1 ইজ ইকুয়াল টু হচ্ছে সার্কিটের যে রোধ 15 বাই 4, তার মানে হচ্ছে এখান থেকে আমি x এর মানটা বের করে ফেলতে পারবো। কিন্তু কথা হচ্ছে আমি তো এত বোকা না যে যেখানে একটা সিম্পল ওয়েতে করা যায় সেখানে আমি এত কঠিন টার্মটা দিয়ে করব। আমি তো এটা জাস্ট ইউজ করছি তোমাদের বোঝানোর জন্য যে এই তিনটা রোধের সমান্তরালে যে মানটা হবে সেটা হচ্ছে 15 বাই 4। আমি অ্যাকচুয়ালি পরীক্ষার হলে এই জিনিসটা যেভাবে করব সেটা হচ্ছে এইভাবে। দেখো এখানে আমি তিনটা রোধ কল্পনা করব না, এখানে আমি 10 এবং 10 কে মিলিয়ে 5 করে দিব, কারণ আমরা জানি যখন সেম মানের রোধ একই সাথে থাকে তখন অর্ধেক হয়ে যায় সমান্তরালে। সো আমি খেয়াল করি এখানে 10 এবং 10 কে আমি মিলিয়ে করে দিলাম হচ্ছে 5। তাহলে এখানে আমার মনে মনে কয়টা রোধ আছে? 2টা। তার মানে কি রোধদ্বয়ের গুণফল 5x ডিভাইড বাই রোধদ্বয়ের যোগফল, দ্যাট মিন্স 5 প্লাস x ইজ ইকুয়াল টু হচ্ছে 15/4। সো আমি যদি কাইটা দেই 5 দিয়ে এই 15 কে কাটলে যাবে হচ্ছে 3 বার। সো তারপর হচ্ছে 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 15 প্লাস 3x। সো আমার এখান থেকে x এর মান আসবে হচ্ছে 15। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বোঝাই করাচ্ছি দেখে অনেক সময় লাগতেছে, বাট পরীক্ষার হলে অ্যাকচুয়ালি তোমরা এর চেয়ে অনেক কম সময়ে করতে পারবা। সো ডোন্ট ওয়ারি। যেমন আমি একটু যদি 15/4 না, অ্যান্সারটা হচ্ছে শুধুমাত্র 15। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা বলতেছি যে অনেকে হয়তো দেখা যাচ্ছে যে আমি এখানে করার আগেই কমেন্টে অ্যান্সার দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি তাদেরকে খুবই কনগ্রাচুলেশনস, কারণ তোমরা অলরেডি সবাইকে বুঝাই দিছো যে হ্যাঁ এখানে আমি বুঝাই করাচ্ছি দেখে আমার অনেকটা টাইম লাগতেছে, বাট তুমি যখন ইন দি রান টাইম পরীক্ষার হলে যখন রিয়েল টাইম এনভায়রনমেন্টে এটা সলভ করবা তখন খুব দ্রুতই এটা সলভ করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তাহলে তুল্য রোধের বিষয়টা গেল। এখন তার মানে হচ্ছে আমাদের এই যে আরপি এবং আরএস এটা হচ্ছে শেষ, আরপি এবং আরএস শেষ। এরপর আমরা চলে যাব ই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর এই সমীকরণটাতে। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো যে প্রত্যেকটা সার্কিটের মাঝখানে একটা ব্যাটারির মাঝখানে একটা অভ্যন্তরীণ রোধ থাকে, একটা বাহ্যিক রোধ আর থাকে, একটা অভ্যন্তরীণ রোধ স্মল আর থাকে। এই তোমার এই স্মল আরটা সহ কনসিডার করলে ভোল্টেজটাকে আমরা বলে দেই হচ্ছে ই, অর্থাৎ ই এর মান হচ্ছে আই ইন্টু আর প্লাস আর। আমি কেন ই এর মান আই ইন্টু আর প্লাস আর লিখলাম? কারণ আমি জানি সিম্পলি ভি এর মান হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর, বাট আমি যখন অভ্যন্তরীণ রোধ সহ কল্পনা করবো তাহলে অভ্যন্তরীণ রোধটা কি আর, তার মানে কি আমার একেও ধরতে হবে। সো সূত্রটা অ্যাকচুয়ালি ভি ইজ ইকুয়াল টু আই আর ই, বাট আরটাকে যখন আমি আর প্লাস আর হিসেবে কল্পনা করে নিলাম
তখন আমার ভিটা হয়ে গেল হচ্ছে ই, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ সহ কল্পনা করলে হয়ে যায় ই, আর অভ্যন্তরীণ রোধ ছাড়া কল্পনা করলে হয়ে যায় ভি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে মাসুদ হয়তো বা দুইটা থাকতে পারে, একটা যদি হয় যে সাভারের মাসুদ এবং আরেকটা যদি হয় হচ্ছে কেরানীগঞ্জের মাসুদ। আমি কিন্তু দুই জায়গায় গিয়ে দুজনকে মাসুদ নামে ডাকবো, বাট তারা যদি কখনো একই জায়গায় থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমি মাসুদ 1-2 কিংবা পেটওয়ালা মাসুদ কিংবা হচ্ছে খাটো মাসুদ এরকম কিন্তু বিভিন্ন নাম দেই, তাই না? সো এরকম যেহেতু তাদেরকে আমি একই জায়গায় কিংবা একই সার্কিটে ইউজ করবো, দ্যাটস ওয়াই এদেরকে দুইটা নাম দেওয়া জরুরি, আদারওয়াইজ তাদের মাঝখানে কনফিউশন সৃষ্টি হবে। দ্যাটস ওয়াই এখানে ভি এর মানটা দেওয়া হয় হচ্ছে প্রান্তীয় বিভব, প্রান্তীয় বিভব। হ্যাঁ, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ ছাড়া যে বিভবটা সেটাকে বলি হচ্ছে প্রান্তীয় বিভব, এবং অভ্যন্তরীণ রোধ সহ কল্পনা করে যে ভোল্টেজ পার্থক্যটা সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎচালক বল কিংবা শক্তি। ওকে, তাকে আমরা বলি হচ্ছে তড়িৎচালক বল কিংবা শক্তি। সো এই হচ্ছে আমার E = I × R+R এর মোটামুটি একটা প্রাথমিক আলোচনা। তারপর এখান থেকে একটা এমসিকিউ আসে, এমসিকিউ রিটেন না, যে যদি অভ্যন্তরীণ রোধ শূন্য হয় তাহলে ই এবং ভি এর মাঝখানে সম্পর্ক কেমন? এর অ্যান্সারটা হচ্ছে আমার E = V হবে। এর কারণ অভ্যন্তরীণ রোধ যদি শূন্য হয় তাহলে আমি লিখতে পারি যে E = I × R+0। সো এই শূন্যটা বাদ দিলে E = থাকে IR। আমরা এখানে তো জানি যে V = হচ্ছে IR। সো V যেহেতু IR এবং এখানে আমি দেখলাম E = IR, সো E এবং V কিন্তু সমান, অর্থাৎ R = 0 হলে E = হচ্ছে V। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। সমান্তরালে সেম মানে রোধ না থাকলে তখন শর্টকাটে কিভাবে বের করব? সিফাত প্রিন্স এটা কোশ্চেন করছে। সো সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে রোধদ্বয়ের গুণফল ডিভাইড বাই রোধদ্বয়ের যোগফল। সেটা তোমার যদি সেম মান থাকে তাও, যদি সেম মান না থাকে তাও, অর্থাৎ সেম মান থাকুক কিংবা না থাকুক, আমি ফার্স্টেই পড়াইছি যে রোধদ্বয়ের গুণফল বাই যোগফল দিয়ে যে কোনো দুইটা রোধেরই সমান্তরালে মানটা বের করা সম্ভব। 5 দিয়ে 15 কিভাবে কাটলাম? ও মাই গড, 5 দিয়ে 15 আমি কেন কাটবো না? একটা সমীকরণে যদি 5x = 15 থাকে সেখানে আমি 5 দিয়ে 15 কে কেটে তো আমি 3 লিখতেই পারি। ওকে, তো এটা ছিল হচ্ছে আমার আরাবিয়া খানের কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ, 5 দিয়ে 15 কে কিভাবে কাটলেন? একটা সমীকরণের দুই পাশে তো আমি কাটতেই পারি, তাই না? এরপর হচ্ছে আমাদের তাহলে E = I × R+R দিয়ে আমি হচ্ছে দুই একটা ম্যাথ করি। ওকে, তো দেখো একটি কোষের তড়িৎচালক বল, খুব সহজ একটা কোশ্চেন করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে একটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, অর্থাৎ ই এর মান আমাকে বলছে হচ্ছে 1.5 ভোল্ট। একটি কোষের তড়িৎচালক বল হচ্ছে 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ r এর মান হচ্ছে 2। এর প্রান্তদ্বয় 10 ওহম রোধের তার দ্বারা যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হবে? অর্থাৎ আমি যদি বাহ্যিক রোধ মানে বাহ্যিকে যদি আমি 10 ওহম রোধ যুক্ত করি তাহলে এর তার দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে? সো দেখো, আমি যখন কোশ্চেনটা রিড আউট করলাম তখন হচ্ছে আমি ডাটাগুলোকে লিখে ফেলছি। তোমরাও পরীক্ষার হলে এই কাজটাই করবা। তো এখান থেকে আমি জানি যে E = যেহেতু I × R+R, সো I সমান লিখতে পারি আমি E / R+R। আমার E এর মান হচ্ছে 1.5, আর নিচে আমার যদি যোগ করি তাহলে হবে, একটা হবে হচ্ছে আমার 10 এবং আরেকটা হবে হচ্ছে আমার 2। দ্যাট মিনস আমি লিখতে পারি 1.5/12, তাই না? সো আমি যদি 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে 0.25, অর্থাৎ 0.125 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমার I এর মান আসবে হচ্ছে 0.125 অ্যাম্পিয়ার। ওকে, সো এগুলো হচ্ছে মোটামুটি তোমার E = I × R+R দিয়ে বেসিক ম্যাথ। এরকম আরো বেসিক অনেক ম্যাথ আছে, জাস্ট একটু খুঁজলেই পাওয়া যাবে। আর পাশাপাশি হচ্ছে আমি যদি এই সূত্রটা দিয়ে আর একটু কঠিন লেভেলের ম্যাথ দেখাইতে চাই তাহলে হচ্ছে আমি ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন দেখাবো। কোশ্চেনটা হচ্ছে এমন। তার আগে আমি একটু কমেন্টগুলো পড়ে নিই যে আসলে তোমাদের কি অবস্থা। আচ্ছা, তো অনেকেই অ্যাকচুয়ালি জানতে চাচ্ছ যে বাই পরীক্ষার কোশ্চেনগুলোর ব্যাখ্যা সহকারে সমাধান। সো ব্যাখ্যা তো অ্যাকচুয়ালি লেখা নাই, বাট আমি চিন্তা করতেছি যে তোমরা যে এই পরীক্ষাগুলো দিচ্ছ যেন তোমাদের এই পরীক্ষাগুলোতে
আগ্রহ থাকে, এই যে পরীক্ষাগুলো যে তোমরা স্বপ্ন পূরণে দিবা, এই পরীক্ষাগুলোতে যেহেতু যেন আগ্রহ থাকে, প্লাস তোমরা যেন অ্যাকচুয়ালি পরীক্ষাটা দেওয়ার পর তুমি বুঝতে পারো যে অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হবে। দ্যাটস ওয়াই এই আজকের যে পরীক্ষাটা হয়েছে এই তোমার বিগত ক্লাসের উপর অর্থাৎ তাপগতিবিদ্যার উপর, সেটার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার সমাধানটা আমি অ্যাকচুয়ালি এই গ্রুপে আজকে রাত 10:30টার সময় একটা ভিডিও আকারে, মানে আজকের যে পরীক্ষায় 15টা প্রশ্ন ছিল সেই 15টা প্রশ্ন আমি খাতায় সলভ করব, পুরো জিনিসটা ভিডিও হবে এবং আমি মুখে বলবো যে আমি কিভাবে সলভ করতেছি। হ্যাঁ, এই পুরো জিনিসটা আমি ভিডিও করে আমি এই যে এই নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমি ভিডিওটা আপলোড করে দিব। তুমি বুঝতেছো যেহেতু আমাদের এটা পেজ স্বপ্ন পূরণে, সো পেজ থেকে অ্যাকচুয়ালি একটা কন্টেন্ট খুব বেশিক্ষণ উপরে রাখা যায় না, দ্যাটস ওয়াই আমি এটা বাধ্য হয়ে একটা গ্রুপে আপলোড করব এই সমাধানটা তোমরা এই গ্রুপটা থেকে দেখে নিবা, যারা যারা অ্যাকচুয়ালি বলতেছো যে প্রশ্নের সমাধান বিগত পরীক্ষার প্রশ্নের যে সমাধান সেটা লাগবে। সো এটা কথা। হ্যাঁ, আর এরপর আমি যদি এখান থেকে একটা কঠিন ম্যাথে যাই, এই E = I × R + R দিয়ে, তাহলে আমি এইভাবে করতে পারি। একটা কোশ্চেন, ঢাকা ভার্সিটির কোশ্চেন, তারা কোশ্চেনটা এভাবে বলছে যে একটি দশম রোধ আমি নিলাম একটা দশম রোধ। হ্যাঁ, আচ্ছা, তো আমি যেখানে ছিলাম যে একটি দশম রোধ, একটি তড়িৎচালক বল এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের দুই প্রান্তে সংযোগ দিলে এর মাঝখান দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হয় সেটার মান 0.10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এই বিষয় যে এটা একটা তড়িৎচালক বল এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষ। এখানে আমি যদি দশম রোধকে সংযোগ দেই তাহলে এর মাঝখান দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। বাট এই দশম রোধকে আমি যদি একটা 3 ওহম রোধ দ্বারা প্রতিস্থাপন করি, অর্থাৎ 10টাকে আমি কেটে দিয়ে এখানে আমি একটা 3 ওহম রোধ দিলাম, তাহলে এই তড়িৎ প্রবাহটা বৃদ্ধি পেয়ে 0.24 অ্যাম্পিয়ার হয়ে যায়। তারা আমাকে বলছে এই অভ্যন্তরীণ রোধ আর এর মানটা কত, আমি তো অবাক, তারা চেঞ্জ করলো এখানে, কিন্তু তারা আমাকে বের করতে বলতেছে এখানে, তাই না? বাট তারপরেও এটা বের করা সম্ভব। কিভাবে জানো? সেটা দেখো, আমি এখানে রোধ ছিল 10, তড়িৎ প্রবাহ ছিল 10, এখানে রোধটা আমি করে ফেলছি 3, তড়িৎ প্রবাহ বের হয়েছে 24। এটা খুবই স্বাভাবিক। একটা জায়গায় যদি রোধটা কমে যায় তাহলে কিন্তু সেখানে তড়িৎ প্রবাহটা বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক, কারণ দেখো যে রোধ এবং তড়িৎ প্রবাহ পরস্পরের ব্যস্তানুপাতিক, তাই না? সো আমি যদি রোধটাকে কমাই দেই তাহলে কিন্তু তড়িৎ প্রবাহটা বেড়েই যাবে। সো বাট আমি কিভাবে এই আরটা ক্যালকুলেট করব সেটা আমি একটু দেখাই। ধরো আমি যদি দুইটা কেস চিন্তা করি, যে ফার্স্টে আমার এখানে রোধ ছিল 10, পরবর্তীতে এখানে রোধ হয়ে গেছে অ্যাকচুয়ালি 3। হ্যাঁ, এখানে রোধ 10 এবং এখানে রোধ আমার 3। তার মানে এটা আমি দুইটা কেস চিন্তা করি, দুইটা কেসেই কিন্তু আমার যে জিনিসটা সেম থাকে সেটা ই এবং আর। তাহলে আমি লিখতে পারি দুইটা কেসের জন্যই E1 = E2। এখান থেকে আমি লিখতে পারি যে I1 × R1 + R I2 × R2 + আর আমি এটাকে ধরে নিলাম আমার 1 নাম্বার কেস অর্থাৎ 1 কেস, এবং এটাকে আমি ধরে নিলাম আমার 2 নাম্বার কেস। ওকে, এরপর তুমি দেখো I1 এর মান আমার 0.10, তার মানে 0.10 × 10 + R = 0.24। আচ্ছা ঠিক আছে, 0.24 × R2 এর মান এখানে 3 + R। ঠিক আছে, সো এরপর অ্যাকচুয়ালি
0.10 আর 0.24। সো এখান থেকে আমি যে বিষয়টা দেখতেছি যে এখানে 0.10 আছে আর এখানে হচ্ছে 0.24 আছে। সো এটাকে আমি কিভাবে এখানে ক্যালকুলেট করতে পারি, এটা একটা জিনিস খেয়াল করো যে এখানে আমি ইচ্ছা করলে এই দশমিকটাকে 100 দিয়ে গুণ করতে পারি, এখানে আমি 100 দিয়ে গুণ করতে পারি, তাহলে হবে হচ্ছে আমার 10 × 10 প্লাস আর ইজ ইকুয়াল টু হচ্ছে 24 × 3 প্লাস আর, অর্থাৎ এখান থেকে আমার আসবে হচ্ছে 100 প্লাস 10 আর ইজ ইকুয়াল টু হচ্ছে 72 প্লাস 24 আর। হ্যাঁ আচ্ছা, সো এখান থেকে আমি যদি বাদ দেই তাহলে হচ্ছে আমার আসবে হচ্ছে 28 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 14 আর। আই হোপ আমরা ফ্রেমে আছি। তো এখান থেকে আমি আর এর মানটা লিখতে পারি হচ্ছে আর এর মান 2। হ্যাঁ, আর এর মান 2। ওকে, তো এই হচ্ছে আমার পুরোপুরি ম্যাথটা। একটু টাইম লাগছে বাট এই ম্যাথটা আসছিল। হ্যাঁ, আর পরীক্ষায় যে সব ম্যাথই খুব দ্রুত করা যাবে এমন কিন্তু না। ঠিক আছে, তো এই ম্যাথটা যে অ্যাকচুয়ালি তোমার খুব দ্রুত যে হইলো তা না, একটু টাইম লাগলো, বাট কথা হচ্ছে পরীক্ষায় কিন্তু অ্যাকচুয়ালি দ্রুত মানে হচ্ছে সব ম্যাথ করা যাবে এরকম না, কিছু কিছু ম্যাথ আছে যেগুলোতে একটু টাইম দিতে হবে। তাহলে হচ্ছে এইটুকু আমার মোটামুটি শেষ। ওকে, এখন হচ্ছে আমরা এখানে যে আরো কিছু রুলস লিখছিলাম, একটা হচ্ছে আরপি এবং আরএস, এবং তারপর লিখছিলাম হচ্ছে ই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর। সো আমাদের মোটামুটি এই দুইটা রুল শেষ। এরপর আমি দেখি হচ্ছে কারেন্ট ডিভাইডার ল, তারপর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল, তারপর একটা হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট, আচ্ছা আমি একটু কোশ্চেনের অ্যান্সার দিয়ে নেই। এখানে অনেকেই বলছে যে গত এক্সামের কোশ্চেনটা, আচ্ছা আমি একটু পড়ি। 0.125 এম্পিয়ারের পর থেকে এমডি সবুজ খান লিখছে যে বুঝেছি। নীরব খন্দকার লিখছে যে গত এক্সামের কোশ্চেনটা কই পাবো, কোশ্চেন তো এই পেজে দেওয়া আছে। ভাই আর কি ঢাকা ভার্সিটি খুব লাইক করে নাকি? অ্যাকচুয়ালি আমি কেন, সবাই তো ঢাকা ভার্সিটি লাইক করে। এটা কি ফেসবুক গ্রুপ? হ্যাঁ ফেসবুক গ্রুপ। শুধু কি ফিজিক্সের জন্য? হ্যাঁ। আচ্ছা, আমার ওয়াইফাই ছিল না, দ্যাটস ভেরি গুড। ওকে, তো তারপর অ্যাকচুয়ালি আমি বলি যে অ্যাকচুয়ালি আমি সলভটা আমার গ্রুপেও দিতে পারি, অথবা হচ্ছে এই স্বপ্নপূরণের একটা গ্রুপ আছে, স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর একটা গ্রুপ আছে, সলভটা অ্যাকচুয়ালি আমি ওখানেও দিতে পারি। হ্যাঁ, সো এটা অ্যাকচুয়ালি পেজ থেকে জানাবে, মানে আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে এই সলভগুলো যেন সবার কাছে রিচ করে, তাই না? সো অ্যাকচুয়ালি এখানে একটা প্রবলেম আমি দেখতেছি যে লাইভ ক্লাসে হয়তোবা একটা সময় আমি গ্রুপটার কথা বললাম, সেই টাইমটাতে কেউ হয়তোবা ক্লাসটাই ছিল না, সো সে অ্যাকচুয়ালি জানলো না যে সলভগুলো কই দেওয়া হচ্ছে। সো সার্বিক দিক চিন্তা করে অ্যাকচুয়ালি এখানে একটা বিষয় চিন্তা করা যায় যে আসলে সলভটা কি এই গ্রুপে দেওয়া ভালো হবে নাকি স্বপ্নপূরণ ভার্সিটি ভর্তি কোচিং এর এই গ্রুপে দেওয়াটা ভালো হবে। তো এটা অ্যাকচুয়ালি ডিসিশন নিয়ে জানানো হবে যে আসলে কোন গ্রুপে এই প্রশ্নগুলার সলভগুলা রেগুলারলি দেওয়া হবে আর কি, সেটা অ্যাকচুয়ালি ওই স্বপ্নপূরণ পেজ থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যে এই যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোর সলভের যে ভিডিওটা সেটা অ্যাকচুয়ালি কোথায় আপলোড দেওয়া হবে। সো টিল দেন তোমরা পেজের সাথে কানেক্টেড থাকো, ক্লাস করতে থাকো। হ্যাঁ, আর আজকের যে ইয়াটা ছিল, মানে আজকের যে সলভটা সেটা অ্যাকচুয়ালি এই গ্রুপেই দেওয়া হবে, বাট নেক্সটটা থেকে কোথায় দেওয়া হবে সেটা অ্যাকচুয়ালি জানানো হবে এই পেজ থেকে। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, আমার অ্যাকচুয়ালি লেখার জায়গা দরকার। আচ্ছা, এরপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের যে বাকি তিনটা বাকি ছিল সেখানে। ভোল্টেজ ডিভাইডার ল এবং কারেন্ট ডিভাইডার ল। আচ্ছা, আমরা কারেন্ট ডিভাইডার লটা শিখি। তোমার এখানে হচ্ছে জাস্ট আমি ইংলিশ নামে কথা বলতেছি, এখানে আমি হচ্ছে ইংলিশ নামে কথা বলতেছি। হ্যাঁ, বাট বইয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই কথাগুলো বাংলাতেও আছে। কারেন্ট মানে হচ্ছে তড়িৎ, ডিভাইডার মানে হচ্ছে বিভাজক, ল মানে হচ্ছে সূত্র, অর্থাৎ তড়িৎ বিভাজক সূত্র তোমরা বইয়ে পড়ছো। তারপর হচ্ছে ভিডিএল কিংবা ভোল্টেজ ডিভাইডার ল, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি তোমার বিভাজক সূত্র। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করো, কারেন্ট ডিভাইডার ল মানে এই লটা অ্যাকচুয়ালি কখন আসে? এটা আসবে যখন সমান্তরালে কিছু রোধ যুক্ত থাকবে। ঠিক আছে, যখন সমান্তরালে কিছু রোধ যুক্ত থাকবে তখন হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডার লটা ইউজ করবো। এর কারণ কি? এর কারণ হচ্ছে খুবই সিম্পল। ধরো আমার 100টা রোধ শ্রেণীতে যুক্ত আছে, 3, 4, বোর্ডটা তো বড় না, আমি তো রাখতে পারি না। হ্যাঁ, তো যাই হোক 5টা রাখছি। দেখো এদিক দিয়ে যতটুকু কারেন্ট আসবে সব হচ্ছে এদিক দিয়ে যাবে, সব এদিক দিয়েও যাবে, সব এদিক দিয়েও যাবে, সব এদিক দিয়েও যাবে। মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি
তোমার কারেন্টটা ডিভাইড হওয়ার কোনো ওয়ে নাই, কারেন্টটা এখানে ভাগ হওয়ার কোনো ওয়েই নাই, কারণ এদিকে যতটুকু কারেন্ট আসবে সবটুকু কারেন্ট এতে যাইতেই হবে, কারণ এ তো আর এরকম জিনিস না যে হচ্ছে কারেন্টটা সঞ্চয় করে রাখতে পারবে। অর্থাৎ কারেন্ট ডিভাইডার লটা কখন হবে, যখন শুধুমাত্র রোধগুলো সমান্তরালে যুক্ত থাকবে। তো দেখো তো আমি হচ্ছে সমান্তরালে কয়েকটা রোধ যুক্ত করি, 1টা 2টা 3টা রোধ আমি যুক্ত করলাম। এখন তুমি খেয়াল করো কারেন্ট এদিক দিয়ে এ পর্যন্ত আসবে, 1 ওহম রোধ, 5 ওহম রোধ, 25 ওহম রোধ। এখন কারেন্ট কিন্তু এখানে এসে ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি আমি কোন দিক দিয়ে যাব। সে যেদিক দিয়ে জায়গা ভালো পাবে, মানে যেমন 1 ওহম রোধ এখানে বাধাটা অনেক কম, রোধটা অনেক কম, সো ম্যাক্সিমাম কারেন্ট এদিক দিয়ে যাবে। বাট ম্যাক্সিমাম কারেন্ট এদিক দিয়ে যেতে গিয়ে আবার এখানে হচ্ছে অনেকে জাম লাগাই ফেলবে, সো কিছু কারেন্ট এদিক দিয়ে যাবে, আবার আরো অল্প কিছু কারেন্ট এদিক দিয়ে যাবে। সো অ্যাকচুয়ালি যখন দেখতেছি আমি সমান্তরালে থাকে তখন অ্যাকচুয়ালি কারেন্টটা ডিভাইড হয়ে যায় যে আমি কোনটার মাঝখান দিয়ে কতটুকু যাবো। সো এখানে আমি 3টা রোধ আঁকছি, আমাদের পরীক্ষায় মেইনলি 2টা রোধ দিয়েই প্রশ্ন আসবে, 3টা রোধ দিয়ে কোনো প্রশ্ন এভাবে আসে না, ঠিক আছে? ওকে, তো এখন খেয়াল করো যে আমাদের এখানে কারেন্ট ডিভাইডার লটা অ্যাকচুয়ালি আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা একটা কোশ্চেন দেখি, এটা হচ্ছে ঢাকা ভার্সিটির কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট, এখানে হচ্ছে আমার 10 ওহম রোধ, এখানে হচ্ছে আমার 15 ওহম রোধ। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমি এদিক দিয়ে দেখতেছি এখানে হচ্ছে আমার 1 অ্যাম্পিয়ার এবং এখানে হচ্ছে আমার 1 অ্যাম্পিয়ার, এরকম একটা প্রশ্ন ঢাকা ভার্সিটিতে দেয়া আছে, মেবি ঢাকা ভার্সিটি 4-5 এর কোশ্চেন। হ্যাঁ, তো তারা আমাকে বলছে যে এই 10 ওহমের মাঝখান দিয়ে, এই 10 এর মাঝখান দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত, এই 10 এর মাঝখান দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত, দ্যাট মিন্স I10 এর মান কত, I10 এর মান কত, অর্থাৎ 10 এর মাঝখান দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত। আমি ধরে নেই এই জিনিসটাকে জেনারেলাইজ করি, এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তারপর কিছু কারেন্ট যাবে হচ্ছে 10 দিয়ে, কিছু কারেন্ট যাবে হচ্ছে 15 দিয়ে। আমি 10টাকে ধরি জাস্ট একটা সূত্র বানানোর জন্য, এটাকে আমি ধরলাম হচ্ছে R1 এবং এটাকে আমি ধরলাম হচ্ছে R2 রোধের মানটাকে, এবং এর মাঝখানে যতটুকু কারেন্ট সেটাকে আমি ধরলাম হচ্ছে IR1 এবং এর মাঝখানে যতটুকু কারেন্ট সেটা হচ্ছে IR2। হ্যাঁ, আর এই যে মোট কারেন্ট আছে 1 অ্যাম্পিয়ার সেটাকে আমি ধরলাম হচ্ছে I। এবার খেয়াল করো আমাকে বের করতে বলছে তারা I10 মানে হচ্ছে IR1 সমান কত, আমি এটা এইভাবে লিখবো, নিচে হচ্ছে রোধগুলোর যোগফল। হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাইয়া যোগফল কেন লিখবে, এখানে তো অ্যাকচুয়ালি সমান্তরালে আছে, এটা অ্যাকচুয়ালি সমান্তরালে আছে নাকি নাই এই ধরনের বিষয় না, জাস্ট এই রোধটার যোগফল লিখতে হবে নিচে, এটা হচ্ছে সমীকরণের নিয়ম। তোমাদের বইয়ে এই সূত্রগুলোর প্রতিপাদন আছে, কিরশফের সূত্র থেকে এই সবগুলো সমীকরণ প্রতিপাদন করা যায়। R1 প্লাস R2 উপরে লিখবো হচ্ছে, আমি এখানে লিখছি দেখো R1, তাহলে আমি উপরে লিখবো এর উল্টাটা, এর উল্টা কি হয় R2 হয়, অর্থাৎ R2 ইন্টু টোটাল কারেন্ট সেটা হচ্ছে আমার I। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার কারেন্ট ডিভাইডার ল। এখন আমি ইচ্ছা করলে কারেন্ট ডিভাইডার লটা আরেকটু বিস্তৃত করতে পারি, অর্থাৎ IR2টাও বের করে ফেলতে পারি, জাস্ট শিখাচ্ছি আর কি, কারণ প্র্যাকটিস তোমার বাসাতেও করতে পারো, তাই না? সো IR1 প্লাস R2, এখানে যেহেতু আমি R2 লিখছি এখানে আমি লিখবো হচ্ছে R1 আর এখানে আমি লিখবো হচ্ছে টোটাল I। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমার সূত্র, ঠিক আছে? আচ্ছা, তো এই সূত্রগুলো আমি দেখলাম, এখন আমি একটু বের করি তো I10টা কত হয়। আমি হচ্ছে একটু প্র্যাকটিক্যাল একটা উদাহরণে আসি। I10 মানে হচ্ছে আমার নিচে সবগুলো যোগফল, মানে 10 প্লাস 15, আর উপরে যেহেতু এখানে 10 লিখছি এখানে হবে হচ্ছে আমার 15, আর আমার মোট কারেন্ট ছিল হচ্ছে 1, অর্থাৎ 15/25 ইন্টু 1, দ্যাট মিনস আমার 0.6 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমার মোট কারেন্ট থাকবে হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক মোটামুটি গেল। আমি ইচ্ছা করলে এখানে থেকে তোমাকে একটা প্রুফ দেখাইতে পারি, সেই প্রুফটা কেমন, সে ধরো আমি এখানে I10 বের করলাম, আমি এবার I15টা একটু বের করি তো, মানে জাস্ট কিউরিওসিটি। I15 সমান নিচে হবে রোধগুলোর যোগফল, দ্যাট মিনস 10 প্লাস 15, আর এখানে যেহেতু আমি 15 লিখছি এখানে লিখবো হচ্ছে আমি 10 ইন্টু টোটাল কারেন্ট 1। তুমি একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে 10/25 মানে হচ্ছে 0.4। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াইলো যে এখান দিয়ে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এর মাঝখান দিয়ে গেছে হচ্ছে আমার 0.6 অ্যাম্পিয়ার, এবং এই 15 মাঝখান দিয়ে গেছে হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। আমি যদি এই যে 0.4 অ্যাম্পিয়ার আর হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার আমি যদি যোগ করি তাহলে আমি কি পাই, 0.4 প্লাস 0.6, দ্যাট মিনস 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে কোথাও অ্যাকচুয়ালি কারেন্টটা স্টোর হয়েছিল না, 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এদিক দিয়ে কিছু গেছে, এদিক দিয়ে কিছু গেছে, এবং এদিক দিয়ে তারপর আবার পুরোটাই 1 অ্যাম্পিয়ার মিলিত হয়ে চলে গেছে। এখান থেকে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম যে এখানে রোধটা কম, সো এর মাঝখান দিয়ে কারেন্ট বেশি, এখানে রোধটা বেশি, সো এর মাঝখান দিয়ে কারেন্টের মানটা কম। এই জিনিসটা অ্যাকচুয়ালি এটাই ডিফাইন করে যে যেহেতু দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য সেম, যেহেতু তারা সমান্তরালে আছে, সো দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সটা সেম। সো আমরা জানি V = IR, যেহেতু ভিটা কনস্ট্যান্ট, সো আমি এখান থেকে লিখতে পারি V/R = হচ্ছে I। সো এখান থেকে আমি লিখতে পারি 1/R সমানুপাতিক I, কারণ
এখানে দেখো যে তড়িৎ প্রবাহ এবং রোধ পরস্পরের ব্যস্তানুপাতিক। সো অ্যাকচুয়ালি এটারই একটা রিফ্লেকশন কিন্তু আমি এখানে পাইলাম, যেটা রোধের মান বেশি সেটা তড়িৎ প্রবাহ, যেটা রোধের মান কম সেটা তড়িৎ প্রবাহ বেশি, এবং যেটা রোধের মান বেশি সেটা তড়িৎ প্রবাহের মান হচ্ছে কম। ওকে, আচ্ছা। তো ভাইয়া রোজ যদি 3টা থাকে তবে কি হবে ভাইয়া, এটা অ্যাকচুয়ালি দেখানো যায়, কিন্তু কথা হচ্ছে আমি সেটুকু টাইম পাই কিনা। ঠিক আছে, আচ্ছা আমি দেখি, আমি আরেকটা কোশ্চেন করে দেন এটা সলভ করব। আমাদের হচ্ছে নীরব খন্দকার একটা কোশ্চেন করছে যে ভাইয়া রোজ যদি 3টা থাকে সেক্ষেত্রে কি হবে। তো সেক্ষেত্রে আমি বলি যে তোমার বিষয়টা এইভাবে, যদিও অ্যাকচুয়ালি পুরোপুরি ব্যাখ্যা করার টাইম নেই, জাস্ট একটা হালকা ব্যাখ্যা তোমাদেরকে করে দিই। যেহেতু কোশ্চেন করছে এবং যদিও এখান থেকে আসলে প্রশ্ন আসে না ওইভাবে, বাট তারপরে যেহেতু ছেলেটার কৌতূহল আছে, দ্যাটস ওয়াই আমি জাস্ট জানাচ্ছি। এখানে এটা হচ্ছে আমার একটা রোধ, সেটা হচ্ছে ধরো হচ্ছে 5, এখানে একটা রোধ যেটা হচ্ছে 3, এটা হচ্ছে একটা রোধ যেটা হচ্ছে আমার 2, হ্যাঁ এটা হচ্ছে আমার একটা রোধ 5, এটা হচ্ছে একটা রোধ 3, এটা হচ্ছে একটা রোধ 2। সো অ্যাকচুয়ালি নীরবের কোশ্চেনটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাই যে ভাইয়া রোধ যদি 3টা থাকে সেক্ষেত্রে আমি কিভাবে এটা সলভ করব। সো এখন ধরো তারা আমাকে বললো যে এই 3-এর মাঝখান দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত, দ্যাট মিনস I3 এর মানটা কত। সেক্ষেত্রে আমি কি করব, এখানে তো আমার 3টা রোধ আছে তাই না, যেমন একটু আগে আমি যখন হিসাব করছিলাম যে এখানে আমি IR2 লিখছি আর উপরে লিখছি হচ্ছে আমি R1, আবার এখানে আমি R1 লিখলে এখানে আমি লিখতাম হচ্ছে R2, মানে হচ্ছে এটা উল্টাই দিতাম, কিন্তু এখানে উল্টাবো কিভাবে, এখানে যদি আমি I3 লিখি I3 উল্টা তো 2টা থাকে, 5 থাকে 2 থাকে, আমি কোনটা লিখবো তাই না, এরকম একটা প্রশ্ন চলে আসে। সো এজন্য এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য একটা কাজ করে নিতে হয়, সেটা হচ্ছে যে রোধের মাঝখান দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলে সেই রোধটাকে রেখে বাকি সবগুলা রোধ মিলিয়ে অ্যাকচুয়ালি আমার একটা রোধ করে ফেলতে হয়। সো এখানে আমার কত আছে দেখো তো, 5 এবং 2 আছে, তাহলে 5 এবং 2 এর তুল্য রোধ কত হবে, 5 × 2/5 + 2, দ্যাট মিনস 10/7। অর্থাৎ আমি এখানে এখন আর 3টা রোধ কল্পনা করব না, আমি এখানে কল্পনা করব 2টা রোধ, একটা হচ্ছে 3 এবং আরেকটা হচ্ছে আমার এই যে যেটা তুল্য রোধ বের করলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 10/7। ঠিক আছে, এরপর আমি হচ্ছে ওই আগের সূত্র দিয়েই সলভ করব। আমাকে যদি 4টা রোধ দিত সেক্ষেত্রে আমি সেম ভাবেই সলভ করতাম, আমাকে যদি 5টা রোধ দিত আমি সেম ভাবেই সলভ করতাম। সে ধরো আমার এখানে 5টা রোধ দিয়ে রাখছে, 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ 5টা রোধ দিয়ে তারা আমাকে বলছে যে এটার মান হচ্ছে 2, এটার মান 4, এটার মান 6, এটার মান 8, এটার মান 10। তারা আমাকে বলছে যে এই যে 8-এর মাঝখান দিয়ে তড়িৎ প্রবাহের মান কত। তাহলে আমি এভাবে লিখতাম যে এখানে আমার মোট রোধ আছে হচ্ছে 2টা, একটা হচ্ছে 8 এবং আরেকটা রোধ হচ্ছে আমার এই যে 2, 4, 6, 10 সম্মিলিত হবে যত রোধ হয়, 2, 4, 6, 10 সম্মিলিত হবে যত রোধ হয়। সো 2, 4, 6, 10 সম্মিলিত হবে যত রোধ হয় সেটাকে আমি ধরতাম হচ্ছে R2 এবং 8কে ধরতাম আমি হচ্ছে R1। অর্থাৎ আমাকে যতগুলাই রোধ থাকুক না কেন, আমাকে যেটার মাঝখানে তড়িৎ প্রবাহ বের করতে বলছে আমি সেই রোধটা রাখবো এবং বাকি রোধগুলোকে আমি মিলে একটা রোধ করে দিব, করে দিয়ে আমি হচ্ছে কোশ্চেনটা একটু আগে যে সূত্রটা শিখলাম সেই সূত্র দিয়ে সলভ করবো। আই হোপ নীরব খন্দকার তুমি বুঝতে পারছো যে কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয়। বাট বাকি যারা অ্যাকচুয়ালি এই বিষয়ে কিউরিয়াস ছিল না তাদের জন্য বলি যে অ্যাকচুয়ালি 2টার বেশি রোধ দিয়ে পরীক্ষায় আসে না। ঠিক আছে, আসলেও মাগে ফাগে 20 বছরে একবার, অ্যাকচুয়ালি ওটা চিন্তা না করলেও চলে। আচ্ছা, তো তারপর আমি হচ্ছে কারেন্ট ডিভাইডার লর আরেকটা কোশ্চেন দেখি। এখানে হচ্ছে আমার একটা 18 ভোল্ট এটা হচ্ছে 1 ওহম রোধ, এটা হচ্ছে 3 ওহম রোধ, এটা হচ্ছে 6 ওহম রোধ, এটা হচ্ছে 3 ওহম রোধ। হ্যাঁ, তারা আমাকে বলছে যে এই 18 ভোল্ট এখানে একটা ব্যাটারি লাগানো আছে, তারা আমাকে বলছে যে এই 6 এর মাঝখান দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ I6 এর মান ইজ ইকুয়াল টু হোয়াট। তো এখন একটা জিনিস খেয়াল করো, I6 এর মান আমি বের করবো। এই সার্কিটে আমার মোট রোধ আছে কয়টা, 4টা, তাই না? এই সার্কিটে আমার মোট রোধ আছে হচ্ছে 4টা, কিন্তু কারেন্ট ডিভাইডের জন্য অ্যাকচুয়ালি কোন কোন রোধ কাজ করছে, কারেন্ট ডিভাইডের জন্য অ্যাকচুয়ালি কোন কোন রোধ কাজ করছে। আমি যদি চিন্তা করি যে কারেন্টগুলো এদিক দিয়ে বের হয়েছে, এ তো কারেন্ট ডিভাইডে কোনো কাজই করে না, এ তো বসেছিল পুরোটা সময়, তাই না? পুরোটা কারেন্ট তো তার মাঝখান দিয়ে সে যেতে দিচ্ছে, তার মানে কি সে কারেন্ট ডিভাইডে কোনো কাজ করে নাই, তার মানে কারেন্ট ডিভাইডার ল ইউজ করার সময় সে অ্যাকচুয়ালি বাতিল। কারেন্ট ডিভাইডারের জন্য অ্যাকচুয়ালি কাজ করছে হচ্ছে 3 আর 6, আবার এই 3ও দেখো পুরোটা সময় আরামসে এখানেই বসেছিল, এর অ্যাকচুয়ালি কোনো কিন্তু কাজ ছিল না, তাই না? তার মানে হচ্ছে এদিক দিয়ে কারেন্ট আসলো, কারেন্ট ডিভাইড হলো অ্যাকচুয়ালি 3 আর 6 এর মাঝখান দিয়ে, তারপর আবার পুরো কারেন্টটা মিলে
যখন এই 3 এর মাঝখান দিয়ে চলে গেল, তার মানে হচ্ছে কি 3 এর মাঝখান দিয়ে পুরোটুকু তড়িৎ গেছে, এই 1 এর মাঝখান দিয়ে পুরো তড়িৎটুকুই গেছে। তার মানে এরা অ্যাকচুয়ালি কারেন্ট ডিভাইডে অংশগ্রহণ করে নাই। তার মানে আমি অ্যাকচুয়ালি কারেন্ট ডিভাইড লটা ইউজ করব এই 3 আর 6 এর মাঝখানে। তোমরা এই জিনিসটা বুঝছো কিনা? আই হোপ বুঝছো। তারপরে যদি কেউ না বুঝো, ঠিক আছে, স্পেসিফিক্যালি আমাকে কোশ্চেন করো যে কোন জায়গাটা বোঝো না, আমি হচ্ছে সলভ করে দিচ্ছি। আর তারপরে কারেন্ট ডিভাইডার ল যদি আমি ইউজ করি, IR1 ইজ ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2, উপরে থাকে হচ্ছে আমার R2 ইন্টু টোটাল কারেন্ট I, তাই না? এরকম একটা সমীকরণ হচ্ছে আমার থাকে। সো এখানে আমার হচ্ছে টোটাল কারেন্টের একটা বিষয় আছে, সেটা হচ্ছে I। সো এখানে আমি তো জানি না টোটাল কারেন্ট কত, আমি যে কারেন্ট ডিভাইডার ল ইউজ করবো আমি তো এখানে জানি না অ্যাকচুয়ালি যে আমার টোটাল কারেন্টের মান কত। সো অ্যাকচুয়ালি এখানে আমার ফার্স্টে টোটাল কারেন্টের মানটা বের করতে হবে। একটু খেয়াল করো যে হ্যাঁ, এরা হয়তো বা কারেন্ট ডিভাইডে অংশ নেয় নাই, কিন্তু এরা কিন্তু একটা সার্কিটের অংশ। তার মানে কি এরা তুল্য রোধে কিন্তু অবশ্যই অংশ নিচ্ছে। সো আমি এখানে সার্কিটটাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে এখানে আমার ভি এর মান হচ্ছে 18, এখানে আমার টোটাল তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট এখানে আছে হচ্ছে 1 যুগ এই 3 আর 6 আছে হচ্ছে সমান্তরালে, তার মানে হচ্ছে 3 ইন্টু 6/3 প্লাস 6 প্লাস এখানে আছে হচ্ছে আরেকটা 3, তার মানে হয় আমার হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3, অর্থাৎ এই সার্কিটের আমার মোট রোধ হচ্ছে আমার 6। দেখো তো বুঝছো কিনা? এই 1 এর সাথে শ্রেণীতে আছে হচ্ছে এই 3 আর 6 আবার পরস্পর সমান্তরালে আছে, তার মানে হচ্ছে এদের তুল্য রোধ হবে হচ্ছে 3 ইন্টু 6/3 যুগ 6, এবং এর সাথে আবার 3টা আছে হচ্ছে শ্রেণীতে। সো এখানে আমি লিখছি হচ্ছে 3, অর্থাৎ এই সার্কিটের মোট রোধের মান হচ্ছে আমার 6। ঠিক আছে, এই সার্কিটের মোট রোধের মান হচ্ছে 6। এখন এই সার্কিটের মোট রোধের মান যেহেতু 6, এখন একটা জিনিস খেয়াল করো, আমি এখান থেকে ভি এর মান জানলাম, আর এর মান জানলাম। সো আমি এখান থেকে কিন্তু আই এর মান ভি বাই আর দিয়ে খুব সহজেই বের করতে পারি। আমার ভি এর মান ছিল হচ্ছে 18 আর আই এর ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 6, মানে হচ্ছে এখানে আই এর মান হচ্ছে আমার 3। ঠিক আছে, সো এখানে আমার আই এর মান হচ্ছে 3 অ্যাম্পিয়ার। মানে এই সার্কিটে অ্যাকচুয়ালি 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। তার মানে কি এদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট বের হইছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট এটার মাঝখান দিয়ে পুরোটা গেছে, তারপর এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এসে হচ্ছে ভাগ হইছে। সেই ভাগ করার পর এই 6 এর মাঝখান দিয়ে কতটুকু কারেন্ট গেছে সেটা আমার বের করতে হবে। সো সেটা আমি বের করে ফেলি, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এখানে বের করে ফেলি। দেখো I6 ইজ ইকুয়াল টু হচ্ছে নিচে এদের যোগফল 3 প্লাস 6। দেখো আমি আগেই বলছি যে কারেন্ট ডিভাইডে আমি এই দুটাকে ধরবো না, কারণ এরা অ্যাকচুয়ালি কারেন্ট ডিভাইডে কোনো অংশই নেয়নি। I6 ইজ ইকুয়াল টু উপরে 3 আর মোট কারেন্ট ছিল হচ্ছে আমার 3, তার মানে হয় হচ্ছে আমার 9 আর নিচে থাকে হচ্ছে 9। সো আমার হয় হচ্ছে 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই 6 এর মাঝখান থেকে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। তারপর তো আমি তোমাদেরকে আরেকটা প্রমাণ দেখাবো, আমার কিন্তু কোশ্চেন এখানেই শেষ, আমার অ্যান্সারটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। কিন্তু এই জিনিসটা ভালোভাবে বোঝার স্বার্থে আমি আরেকটা প্রমাণ দেখাবো। আমি এই 3 এর মাঝখান থেকে কারেন্টটা বের করব। I3 ইজ ইকুয়াল টু হচ্ছে 6/3 প্লাস 6 ইন্টু টোটাল কারেন্ট, সেটা হচ্ছে 3, তার মানে হচ্ছে 18/9, মানে হচ্ছে 2। তার মানে কি I3 মানে এই 3 এর মাঝখান থেকে কারেন্ট গেছে 2 এবং এটার মাঝখান থেকে কারেন্ট গেছে হচ্ছে 1, তার মানে আমার মোট কারেন্ট গেল কত বলো তো? 2 আর 1 3, তাই না? তার মানে হচ্ছে কি কারেন্ট কখনো ধ্বংস হচ্ছে না, জাস্ট ডিভাইডটা হচ্ছে এখানে সুষমভাবে। ওকে, তো এই হচ্ছে আমার কোশ্চেন। আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে আমার আগে আগে যাদের শেষ হয়ে যাবে, কিংবা যারা অ্যাকচুয়ালি আমি কোনো একটা ক্যালকুলেশনে আছি তারা হচ্ছে সেই ক্যালকুলেশনটা আগে আগে করে ফেলছো, তারা অ্যাকচুয়ালি কমেন্ট করে ফেলবে। আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম, আজকে অ্যাকচুয়ালি এই ধরনের কিছু বলি নাই, বাট তারপরেও যারা এই জিনিসটা মানে এই গুড প্র্যাকটিসটা বজায় রাখছো যে হ্যাঁ ভাইয়া লিখতেছে, আমি সাথে সাথে অ্যান্সারটা কমেন্টে বলে দেই, তাদের জন্য অ্যাকচুয়ালি জাস্ট খুব ভালো একটা অ্যাপ্রিসিয়েশন আমি রাখলাম যে অ্যাকচুয়ালি তোমরা খুবই উৎসাহী আছো পড়াশোনার ক্ষেত্রে, জাস্ট একটু লেগে থাকলেই খুব ভালো হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার ল এর ইতিবৃত্ত গেল, মানে আমরা মোটামুটি কারেন্ট ডিভাইডার লর অনেক কিছুই জানলাম। এরপর আমরা আসি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল। ভোল্টেজ ডিভাইডার ল, ঠিক আছে। আচ্ছা, সো কারেন্ট যেমন বিভাজিত হয় ঠিক তেমনিভাবে ভোল্টেজটাও বিভাজিত হয়। এটা কখন হবে জানো? যখন শ্রেণীতে থাকবে তখন অ্যাকচুয়ালি ভোল্টেজটা ডিভাইড হবে। আচ্ছা, এর কারণ হচ্ছে দেখো আমি যখন সমান্তরালে 500টা রোধ রাখবো, 2টা 3টা আর অনেকগুলো আঁকা যায়, 4টা 5টা, এদের মাঝখানে অ্যাকচুয়ালি কোনো বিভব পার্থক্য নাই, এদের মাঝখানে অ্যাকচুয়ালি কোনো বিভব পার্থক্য নাই। কারণ হচ্ছে এই প্রত্যেকটা রোধেরই এই সাইডটা এখানে লাগানো এবং এই সাইডটা হচ্ছে আমার এখানে
লাগানো, তাই না? সো যেহেতু দুইটার দুই প্রান্ত সেম, মানে সবগুলা রোধেরই দুইটা প্রান্ত হচ্ছে ফিক্স, তার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এই সবগুলা রোধ একই বিভব পার্থক্য শেয়ার করতেছে। অর্থাৎ আমি বলতে পারি এভাবে যে সমান্তরালে আমার বিভব পার্থক্যটা সেম থাকে। সো যে জিনিসটা সেম থাকে সেটা আবার বিভাজনের সূত্র কিভাবে আসে না তো, তাই না? তো সমান্তরালে অ্যাকচুয়ালি ভোল্টেজটা ডিভাইড হবে না, সমান্তরালে যেটা ভোল্টেজটা যেখানে ডিভাইড হবে সেটা হচ্ছে শ্রেণীতে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে হচ্ছে আমার একটা 12 ভোল্টের ব্যাটারি ছিল, এখানে আমার একটা 12 ভোল্টের ব্যাটারি ছিল, এখানে হচ্ছে আমার একটা 1 ওহম রোধ, এখানে হচ্ছে আমার একটা 2 ওহম রোধ, এখানে হচ্ছে আমার একটা 3 ওহম রোধ। হ্যাঁ, এখানে হচ্ছে আমার একটা 1 ওহম রোধ, এখানে হচ্ছে 2 ওহম রোধ, এখানে হচ্ছে 3 ওহম রোধ। আচ্ছা, এটা 12 ভোল্ট আমি বাদ দিই, এটা হচ্ছে আমি ধরো 24 ভোল্ট দিলাম, 24 ভোল্টের একটা ব্যাটারি ছিল। এখানে অ্যাকচুয়ালি 24 ভোল্টের ব্যাটারি, তার মানে কি যে আমার এই প্রান্তটা হচ্ছে +24 আর এই প্রান্তটা হচ্ছে 0, তাই না? সো এই প্রান্তে +24 আর এই প্রান্তে 0 মিলিয়ে বিভব পার্থক্যটা হয় হচ্ছে আমার 0 ভোল্ট। দেখো এই প্রান্তের বিভব হচ্ছে 24 ভোল্ট আর এই প্রান্তের বিভব হচ্ছে 0 ভোল্ট, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 24 ভোল্ট। মানে বিষয়টা এরকম, আমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে 12 টাকা আছে, তার মানে হচ্ছে আমাদের টাকার পার্থক্য হচ্ছে 2, তাই না? সো এখানে আমার 24 ভোল্ট আছে, এখানে হচ্ছে আমার 0 ভোল্ট আছে। সো এই দুইটার মাঝখানে যে পার্থক্য কিংবা বিভব পার্থক্য সেটার মান হচ্ছে অ্যাকচুয়ালি 2। আচ্ছা, কিছু কোশ্চেন আছে, আমি কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কমেন্ট সেকশন থেকে রিড আউট করবো, বাট তার আগে এটা আমি বুঝাই সারি। তোমার এটা ছিল অ্যাকচুয়ালি আমার 24 ভোল্টের ভোল্টেজ, সরি 24 ভোল্টের একটা ব্যাটারি। সো এই পাশে হচ্ছে আমার +24 আর এই পাশে হচ্ছে আমার 0। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে হচ্ছে 24 ভোল্ট, মানে এইটুকু জুড়েও আমার আছে কিন্তু অ্যাকচুয়ালি 24 ভোল্ট। তারপর এখানে যে একটা রোধ আছে সে অ্যাকচুয়ালি ভোল্টেজটাকে কমাবে, এখানে একটা রোধ আছে সে ভোল্টেজটাকে আরো কমাবে, এখানে একটা রোধ আছে সে ভোল্টেজটাকে আরো কমাবে, এবং এই প্রান্তটা যেহেতু 0 তার মানে এই পুরাটুকু জুড়ে আমার রোধের মান হবে হচ্ছে 0। তার মানে কি আমি বলতে পারি এই তিনটা রোধের কাছে 3 দফায় থাপ্পড় খেয়ে এই 24টা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে, তাই না? যে দফায় দফায় মাইর খাইতে খাইতে এই 24টা অ্যাকচুয়ালি হয়ে গেছে 0। তার মানে কি এখানে অ্যাকচুয়ালি একটা রোধ এখানে বিভব পার্থক্য সৃষ্টি করতেছে। এখন রোধ কিভাবে বিভব পার্থক্য সৃষ্টি করে সেই জিনিসটা যদি বুঝতে চাও তাহলে খুব সিম্পল কিছু উদাহরণ দিব। এটা হচ্ছে একটা রাস্তা, এই রাস্তায় ধরো এখানে একটা উঁচা স্পিড ব্রেকার আছে, তাহলে তুমি কি করবা যে রাস্তার এই পাশে অনেকগুলা গাড়ি দাঁড়ানো, বাট এই পাশে কিন্তু একটা কিংবা দুইটা গাড়ি বের হয়ে গেছে, তাই না? এর কারণ কি যে এই যে রোধটা আছে, যে বাধাটা আছে, সেই বাধাটা পার হইতে অনেকটা সময় লাগে। সো বাধাটা পার হইতে সময় লাগে, এই পাশে আমার বেশি থাকবে, এই পাশে কম থাকবে, তার মানে কি ওভারঅল একটা বিভব পার্থক্য তৈরি হবে না? সো এরকম বিষয়টা, তোমার কারেন্টের দিক থেকে যাচ্ছে, এখানে একটা রোধ আছে, তার মানে কি এই পাশে কারেন্টটা মানে হচ্ছে তোমার এই পাশে হচ্ছে আমার একটা ইলেকট্রনের একটা ঘনত্ব তৈরি হবে এবং এই পাশে ইলেকট্রন ঘনত্বটা একটু কম হবে, তার মানে কি এখানে একটা বিভব পার্থক্য তৈরি হবে। জাস্ট লাইক দিস, এখানে আরেকটা স্পিড ব্রেকার আছে কিংবা আরেকটা রোধ আছে, সো এখানে একটা বিভব পার্থক্য তৈরি হবে, এখন এখানে আরেকটা রোধ আছে, তার মানে কি এখানে আরেকটা বিভব পার্থক্য তৈরি হবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমার ওভারঅল জিনিসগুলো আসছে। এই জিনিসটা আমি যদি আরো ক্লিয়ারলি বোঝাতে চাই তাহলে হয়তোবা আমি একটা মেলার গেটের উদাহরণ দিব। যেমন ধরো এটা হচ্ছে আমার বাণিজ্য মেলা। হ্যাঁ, এটা হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে, তোমরা মোটামুটি বাণিজ্য মেলায় সবাই গেছো। আমি তো একবার ছোটবেলায় বাণিজ্য মেলায় গিয়ে হারাই গেছিলাম, বুঝছো? পরে হচ্ছে আমার খালা আমার খুঁজে পাইছে যে আমি নাকি একটা পানির ফোয়ারার সামনে দাঁড়ায় অবাক হয়ে পানির ফোয়ারা দেখতেছি। তো আমার এগুলো কিছু খেয়াল নাই, তখন আমার বয়স মনে হয় 6-7, 2000 সালের দিকে। হ্যাঁ, তো যাই হোক, এই বাণিজ্য মেলায় তুমি যখন ঢুকবা তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা যে এই বাণিজ্য মেলার এই পাশে, মানে যেটা গেটের বাইরে, সেখানে অ্যাকচুয়ালি লোকজনের উপচে পড়া ভিড়, বাট এই পাশটায় কিন্তু লোকজন অনেক কম, মানে যেখানে তোমার টিকিট কেটে ঢুকে পড়ছো সো অনেক কম। সো এই জিনিসটাকে তুমি অ্যাকচুয়ালি এখানে কম্পেয়ার করো। একটা গেট মানে হচ্ছে একটা বাধা, এখানে হচ্ছে টিকিট কেটে ভিতরের দিকে ঢুকতে হয়, তার মানে কি এই পাশে অনেক লোকজন থাকবে কিন্তু এই পাশে লোকজন থাকবে অনেক কম, তার মানে কি এই দুটোর মাঝখানে একটা পার্থক্য তো থাকবেই, তাই না? সো এইভাবে তোমার এই রোধগুলোর জন্য কিংবা এই বাধাগুলোর জন্য অ্যাকচুয়ালি এখানে বিভব পার্থক্যটা তৈরি হয়েছে। এখানে কোন জায়গায় বিভব কত সেটা অ্যাকচুয়ালি আমরা জানি না। এটা হচ্ছে একটা রোধ, এটা হচ্ছে একটা রোধ এবং এটা হচ্ছে একটা রোধ, 1 ওহম, 2 ওহম, 3 ওহম। এই রোধে এখানে বিভব কত আমরা জানি না, এখানে বিভব কত এটা আমরা জানি না, এবং এখানেও বিভব কত সেটাও আমরা জানি না, কিন্তু আমরা একটা জিনিস ফর শিওর জানি যে আমার এইটুকুর রোধ হচ্ছে +24 এবং এইটুকুর রোধের মান হচ্ছে 0। হ্যাঁ, 0। আচ্ছা, তো এখানে বিভবটা কত? এখানে বিভবটা কত? আর এই প্রান্ত আমি জানি হচ্ছে 0, তাই না? তো এখানে বিভবটা আমার কত আসলো এবং এখানে বিভবটা কত আসলো সেটা কিন্তু আমার জানাটা উচিত, কিংবা এটা আমরা অ্যাকচুয়ালি বেরি করব হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বেরি করব হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে। তো যাই হোক, ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে আমরা এটা বের করবো, বাট দেখো এই এখানকার বিভবটা বের করার উপায়টা কি জানো? এই একের জন্য কতটুকু বিভব পার্থক্য তৈরি হয়েছে,
একের জন্য কতটুকু বিভব পার্থক্য তৈরি হয়েছে আমরা যদি এটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা সেই বিভব পার্থক্য থেকে এই 24টাকে বাদ দিলে কিন্তু এই প্রান্তে বিভব পাবো। আবার আমি যদি এই 2 এর জন্য কতটুকু বিভব পার্থক্য তৈরি হয়েছে সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু এই প্রান্তের বিভব থেকে সেই বিভব পার্থক্যটা বাদ দিয়ে আমি কিন্তু এই প্রান্তের বিভবটা বের করতে পারবো, তাই না? সো এই জিনিসগুলো একটু ঘোলাটে লাগতেছে, বাট আমরা একটা কোশ্চেন সলভের মাধ্যমে অ্যাকচুয়ালি জিনিসটাকে আপন করে নেই যে অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে কি হয়। ফার্স্টে আমরা খুব সিম্পল একটা কোশ্চেন দিয়ে শুরু করব। এখানে হচ্ছে আমার 20 ভোল্টের একটা ব্যাটারি আছে, এখানে হচ্ছে আমার 3 আর এখানে হচ্ছে আমার 6 আর এখানে আমার একটা রোধ আছে যেটা হচ্ছে 8। তারা আমাকে বলছে যে এই 8 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যটা কত সেটা বের করতে। তো জিনিসটা খুবই সিম্পল। ফার্স্টে আমরা দেখি 3 আর 6 আছে সমান্তরালে, তাই না? তো 3 আর 6 যেহেতু সমান্তরালে আছে তাদের দুই প্রান্তের বিভবটা হচ্ছে একই, মানে এখানে 3 আর 6 কিন্তু আলাদা না, যেহেতু তারা দুই প্রান্তে একই বিভব শেয়ার করতেছে কিংবা তারা দুজন সম্মিলিতভাবে এখানে একটা বিভব পার্থক্য তৈরি করতেছে, তাহলে আমি 3 আর 6কে কিন্তু সম্মিলিতভাবে ধরে নিতে পারি যে এখানে অ্যাকচুয়ালি 3 আর 6 নাই, এখানে 3 আর 6 এর যে তুল্যরোধ মানে 3 × 6/3 + 6 মানে হচ্ছে আমার 18/9 হচ্ছে 2। সো এখানে আমার একটা 2 আছে এবং এখানে একটা 8 আছে। এবার তারা আমাকে বলছে যে এই 8 রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যটা কত। সো বিভব পার্থক্যের সমীকরণটা হচ্ছে এরকম। সে ধরো ভোল্টেজ ডিভাইডার ল এর জন্য আমাকে বলছে হচ্ছে তারা এখানে এই রোধটা দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে। সো আমি এটা বের করব। আমি এই রোধটার নাম দিলাম হচ্ছে R2, এই রোধটার নাম দিলাম হচ্ছে আমি R1। আর অ্যাকচুয়ালি বিভাজকের জায়গাটায় অ্যাকচুয়ালি তোমার 3টা দিয়ে বেশি আসে, তাই না? সো আমি অ্যাকচুয়ালি এটাকে R3 দিয়ে দিব এবং এখানে আমি জাস্ট সিম্পলি মানে তোমাদের সূত্রটা আনার জন্য এখানে আমি আরেকটা রোধ যুক্ত করলাম যেটার মান দিলাম হচ্ছে 5 এবং নাম দিলাম হচ্ছে R2, জাস্ট সূত্রটা বোঝানোর জন্য। সো এখানে একটা রোধ R1 2, R2 5 এবং R3 হচ্ছে 8। R3 যেহেতু আমাকে 8 এর দুই প্রান্তে বিভব পার্থক্য বের করতে বলছে, সো এক্ষেত্রেও আমি হচ্ছে নিচে রোধগুলোর যোগফল লিখব 2, 5 এবং 8, তাই না? তার মানে হচ্ছে R1 + R2 + R3। আর উপরে এই জায়গাটায় আমি অ্যাকচুয়ালি লিখব উপরে এই জায়গাটায় অ্যাকচুয়ালি লিখব হচ্ছে আমার এখানে যে রোধটা লিখছি এক্স্যাক্টলি সেম রোধটাই লিখব। একটু খেয়াল করো, কারেন্ট ডিভাইডার লতে আমি উল্টা করে লিখছিলাম, বাট এখানে আমি ভোল্টেজ ডিভাইডার লতে সেমই লিখবো। তাহলে সেই সেমটা হবে কত? R3 × টোটাল ভোল্টেজ দ্বারা গুণ, এটা হচ্ছে সূত্র। সো পাশাপাশি তুমি VR1টা একটু বের করে ফেলো, R1 + R2 + R3 উপরে থাকে হচ্ছে R1 × V। ওকে, ঠিক আছে। আচ্ছা, অনুরূপভাবে তুমি VR2টাও বের করে ফেলতে পারবা। তো যাই হোক, এটা হচ্ছে আমার মোটামুটি সূত্র। নিচে সবগুলো যোগফল, উপরে হচ্ছে এখানে যেটা লিখছি সেটাই, এবং এখানে হচ্ছে আমার টোটাল ভোল্টেজ। এই জিনিসটা হচ্ছে আমার মেইন। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমি হচ্ছে আগের কোশ্চেনটাই ফেরত যাই। এখানে আমার দুইটা রোধ ছিল শুধুমাত্র, একটা হচ্ছে 2 এবং আরেকটা হচ্ছে আমার 8 এবং এটার নাম দিয়েছিলাম আমি হচ্ছে R2। এবার আমি হচ্ছে বের করব VR2, যেহেতু এখানে রোধ আছে এই দুইটা, সো আমি লিখে ফেললাম R1 + R2। যেহেতু 3টা নাই, 3টা থাকলে আমি এখানে +R3 লিখতাম, আর এখানে লিখবো হচ্ছে আমি R2 × টোটাল যে ভোল্টেজ আছে সেটা। সো এটা যেটা হয় সেটা হচ্ছে R2 এর মান 8, R1 + R2 এর মান হচ্ছে 8 + 2 × V এর মান হচ্ছে আমার 20। সো এখান থেকে আমি যে মানটা পাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 8 × 2 মানে হচ্ছে 16 ভোল্ট, অর্থাৎ এই 8 এর দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হয়েছে আমার 16 ভোল্ট। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি কোশ্চেনটা বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এই পুরা জিনিসটা হচ্ছে আমি বোঝার সুবিধার্থে তোমাদেরকে আরেকটা জিনিস এখানে একটু দেখাই দেই, যেটা হচ্ছে তোমার 2 এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত? V2, তার মানে হচ্ছে নিচে যোগফল 8 + 2, উপরে থাকবে হচ্ছে 2 × এখানে আছে হচ্ছে আমার এই পাশে 20। সো এটা হবে হচ্ছে আমার 2/10 × 20, তার মানে হচ্ছে 4 ভোল্ট। তার মানে কি এটার দুই প্রান্তে বিভব পার্থক্য 4 ভোল্ট এবং এই 8 এর দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 16 ভোল্ট। সো এবার আমি হচ্ছে জিনিসটা একদম
খুব ক্লিয়ারলি খেয়াল করি, ভি অফ 2 মানে হচ্ছে 4 এবং ভি অফ 8 মানে হচ্ছে 16। এবার আমি জিনিসটা একদম ক্লিয়ারলি খেয়াল করি, একদম ক্লিয়ারলি খেয়াল করবো। এখানে সবাই একটু খেয়াল করে দেখো তো, এই পুরো সার্কিটটা আমি একদম টোটালি ফ্রেশ করে দিলাম, পুরো সার্কিটটা আমি হচ্ছে টোটালি ফ্রেশ করে দিলাম, ঠিক আছে। এখানে আমার একটা রোধ ছিল যেটার মান হচ্ছে আমার 2, এখানে একটা রোধ ছিল যেটার মান হচ্ছে 8, এখানে একটা ব্যাটারি ছিল যেটা হচ্ছে 20 ভোল্টের ব্যাটারি, তার মানে হচ্ছে এইটুকুর বিভব হচ্ছে আমার 20 ভোল্ট, অর্থাৎ এইটুকু যে ছিল সেটুকুর বিভব হচ্ছে আমার 20 ভোল্ট। এবার এই 2 এর জন্য বিভব পার্থক্য কতটুকু তৈরি হয়েছে সেটার মান হচ্ছে অ্যাকচুয়ালি 4, তাই না? 2 এর জন্য যতটুকু বিভব পার্থক্য তৈরি হয় সেটার মান হচ্ছে আমার 4। তার মানে কি 2 এর জন্য 4 বিভব পার্থক্য তৈরি হয়েছে। এই পাশে তোমার 20 আছেই, তাহলে বিভবটা কি বাড়তেছে নাকি কমতেছে? আস্তে আস্তে কমতেছে। তাহলে এই পাশে যদি 20 থাকে, আমার এই পাশে কত হবে এটুকু জুড়ে? সেটা হবে হচ্ছে আমার 16 হয়ে যাবে, তাই না? অর্থাৎ এটুকু জুড়ে আমার বিভবের মানটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 16। তারপর আমি দেখি এইটুকু জুড়ে আমার 16 আছে, আর এই 8 এর জন্য অ্যাকচুয়ালি আমার কতটুকু বিভব পার্থক্য তৈরি হয়েছে সেটার মান কত? 8 এর জন্য সেটার মান হচ্ছে 16, তাই না? 8 এর জন্য অ্যাকচুয়ালি 16 বিভব পার্থক্য তৈরি হয়, যেটা আমরা একটু আগে ক্যালকুলেট করছি। আমি একটু মুছে এই জিনিসটাকে জাস্ট একটু সাইড করে রাখলাম এখানে, হ্যাঁ। সো এই 8 এর জন্য এখানে 16 ভোল্ট তৈরি হয়েছে। দেখো তো এই প্রান্তটুকুর বিভব কত? 16। এটা যদি 16 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করে তাহলে এখানে কি আরো 16 কমে যাবে, কমে যে এটুকু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি যে এটা একটা 20 ভোল্টের ব্যাটারি হলে আমার এই পাশে 20ই থাকবে আর এই পাশে 0ই থাকবে। তাহলে দেখো ডাটাগুলা কি সুন্দরভাবে ম্যাচ করতেছে। ঠিক এরকম ভাবেই কোশ্চেন তোমার সাস্টে আছে আর অন্যান্য বিভিন্ন ভার্সিটিতে আছে। ভোল্টেজ ডিভাইডার ল আই হোপ বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই, এটা আমি সবচেয়ে কঠিনটা বুঝাইছি, ঠিক আছে। সাস্টের কোশ্চেন প্লাস ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন আমি বুঝাইছি। তারপর হচ্ছে এর চেয়ে সহজ সহজ কোশ্চেন অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিভাইডার ল থেকে আসে, মানে হ্যাঁ এগুলোও আসে, টুকটাক আসে আর কি, মানে অত ফ্রিকোয়েন্টলি আসে না, বাট ফ্রিকোয়েন্টলি যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো হচ্ছে আমি তোমাকে জাস্ট একটা সলভ করাচ্ছি। সেটা হচ্ছে এরকম, তোমার 2.4 ওহম, 3.6 ওহম এবং 4.8 ওহম এই তিনটা রোধ সিরিজে একটি 54 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে। তারা আমাকে বলছে যে 3.6 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্যটা কত? 3.6 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্যটা কত? সো এখন আমি একটা জিনিস খেয়াল করি এখানে, যে এখানে তারা আমাকে V36 বের করতে বলছে, তাই না? এখানে তিনটা রোধ আমার স্ট্রেন্থে ছিল। আমি অ্যাকচুয়ালি জাস্ট, তোমরা অনেকে হয়তো বুঝতেছো না, আমি অ্যাকচুয়ালি সার্কিটটা এখানে এঁকে নেই যে আসলে এই সার্কিটটা কেমন হবে। এখানে হচ্ছে আমার একটা 54 ভোল্ট, এখানে হচ্ছে আমার 2.4, এখানে হচ্ছে 3.6, এখানে হচ্ছে আমার 4.8। তার মানে কি এই তিনটা রোধ এখানে কিভাবে আছে? সিরিজে আছে। তারা কোশ্চেনে যেটা বলছে যে এই তিনটা রোধ একটা সার্কিটে সিরিজে আছে এবং তারা 54 ভোল্টের সাথে যুক্ত। এখন তারা আমাকে বলছে যে এই V36টা কত? সো আমি V36টা বের করি। V3.6 ইজ ইকুয়াল টু নিচে সবগুলো যোগফল 2.4 প্লাস 3.6 প্লাস 4.8, আর উপরে থাকবে হচ্ছে আমার 3.6 ইন্টু 54। এই দুইটা তুমি যদি যোগ করো তাহলে তোমার হবে হচ্ছে 10.8, আর এখানে আছে হচ্ছে 54 কে আমি যদি 10.8 দিয়ে কাটি তাহলে যায় হচ্ছে 5 বার, আর এখানে আছে হচ্ছে 3.6, দ্যাট মিনস 15 18। তার মানে হচ্ছে V3.6 ইজ ইকুয়াল টু হচ্ছে 18 ভোল্ট, তাই না? অনুরূপভাবে তুমি V2.4 এর মান পাবা হচ্ছে 2.4 ইন্টু 5, তার মানে হচ্ছে 12, এবং V4.8 এর মান পাবা তুমি হচ্ছে 4.8 ইন্টু 5, তার মানে হচ্ছে 20 40, তার মানে হচ্ছে 24। তো তুমি একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমি V3.6 পাইছি হচ্ছে 18, এই V2.4 পাইছি হচ্ছে 12, এখানে V4.8 পাইছি হচ্ছে 24। এই তিনটা যদি আমি যোগ করে ফেলি তাহলে কত হয়ে যায়? 18 12 30, 30 আর 24 হচ্ছে 54 ভোল্ট, অর্থাৎ এখানে সাকসেসফুলি 54 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়েছে। এবার আমি যদি একটু এই সার্কিটের ভিতরের অবস্থাটা দেখতে চাই তাহলে আমি কিভাবে দেখব? যে এই পুরাটুকু আছে হচ্ছে আমার কোশ্চেন কিন্তু এই যে এই পর্যন্তই শেষ, এই যে আমার কোশ্চেন কিন্তু এই যে এই পর্যন্তই শেষ। আমি বাকি যেটুকু বুঝাচ্ছি তোমাদের বেসিকের জন্য বুঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আপনার হাতে শিটের কপি দেওয়া যাবে না? দেওয়া যাবে না। আচ্ছা একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 54 ভোল্ট, হ্যাঁ, আর এখানে আছে হচ্ছে 2.4 3.6, আর এখানে আছে হচ্ছে 4.8।
কারণ হচ্ছে এই শীট দেখলে তুমি কিছুই বুঝবে না। এই শীট আমার নিজের মতো করে সাইন ইউজ করে লেখা, এটা হচ্ছে আমার ক্লাস নেওয়ার জন্য আমি ইউজ করি আমার শীটগুলা, ঠিক আছে। এখানে আমার যে নোটেশনগুলো আছে সেই নোটেশনগুলো তুমি কিছুই বুঝবে না, তোমার কাছে এটা হিব্রু উর্দু, ঠিক আছে, এরকম মনে হবে। তো যাই হোক, আমি এখানে যে জিনিসটা পড়াচ্ছি 54 ভোল্ট, তার মানে হচ্ছে এটুকু হচ্ছে আমার প্লাস 54, হ্যাঁ। তারপর এই V2.4 এর জন্য অ্যাকচুয়ালি কতটুকু ভোল্টেজ ড্রপ খাইছে সেটা হচ্ছে আমার 12, তার মানে হচ্ছে এখানে যদি 12 ড্রপ খায় তাহলে হচ্ছে এখানে কত হয়ে যাবে, 54 থেকে 12 বাদ দিলে আমার 42 হয়ে যাবে। আবার 3.6 এ অ্যাকচুয়ালি কতটুকু ড্রপ করছে 18, তার মানে হচ্ছে 42 থেকে আমি যদি 18 বাদ দেই আমার এখানে হয়ে যাবে 24, এবং এই যে 24টা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে 4.8 এ গিয়ে ড্রপ হয়ে এখানে 0 হয়ে যাবে, তাই না। সো আমি দেখতেছি যে একটা সার্কিটের মাঝখানে কিভাবে কাজ হয়। সো এই সার্কিটটাকে আমি যদি ব্যাখ্যা করি, আমি এভাবে ব্যাখ্যা করতে পারি যে হচ্ছে আমার এই সার্কিটে তড়িৎচালক শক্তি হচ্ছে 54 ভোল্ট, 2.4 ভোল্টের জন্য 2.4 ওহমের জন্য সৃষ্ট বিভব পার্থক্যের মান হচ্ছে 12, 2.4 এবং 3.6 এর মধ্যবর্তী জায়গায় বিভবের মান হচ্ছে 42, 3.6 কর্তৃক সৃষ্ট 3.6 কর্তৃক সৃষ্ট যে বিভব পার্থক্য আছে সেটার মান হচ্ছে আমার 18, এবং এখানে যে বিভবটা সেটার মান হচ্ছে 24, এবং 4.8 এর জন্য যে সৃষ্ট বিভব পার্থক্য সেটার মান হচ্ছে 24, এবং এই 4.8 এর পরের বাকিটুকু জায়গা জুড়ে আমার বিভবের মান হচ্ছে 0। সো এই হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার ল এর আদ্যপান্ত চলে গেল। আর হচ্ছে শর্ট সার্কিট, হ্যাঁ, আর অল্প একটু বাকি আছে, সেটা হচ্ছে আমার শর্ট সার্কিট। দেখো শর্ট সার্কিট আমি একটা ম্যাথই করাবো, বেশি করানোর টাইম নাই, সেটা হচ্ছে আমি করাচ্ছি। শর্ট সার্কিট, হ্যাঁ, এখানে একটা 4 ভোল্টের দুইটা ম্যাথ করাবো। যাও, এখানে হচ্ছে একটা 4 ভোল্টের আমরা পড়তেছি শর্ট সার্কিট। এখানে একটা 4 ভোল্টের ব্যাটারি আছে, ওকে। এখানে হচ্ছে 2 কিলো ওহম, এখানে হচ্ছে আমার একটা শর্ট সার্কিট করা, তারপর এখানে আছে হচ্ছে আমার একটা 2 কিলো ওহম রোধ, এবং এই প্রান্ত এবং এই প্রান্তে আমি হচ্ছে একটা ভোল্ট মিটার লাগাইছি। এখানে হচ্ছে আমি একটা ভোল্ট মিটার লাগাইছি। সো তারা আমাকে বলছে যে এই ভোল্ট মিটারের পাতটা কত হবে, এই ভোল্ট মিটারের পাতটা কত হবে। সো একটা জিনিস খেয়াল করো তো, এটা হচ্ছে একটা 4 ভোল্টের ব্যাটারি, কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, এই 2 কিলো ওহম পাস করতেছে, হ্যাঁ, আর এটা একটা 2 কিলো ওহম, হ্যাঁ, ঠিক আছে। সো 4 ভোল্টের কারেন্ট, 4 ভোল্টের ব্যাটারি, সেটা হচ্ছে এখানে একটা 2 কিলো ওহমের সাথে যুক্ত, তারপর এখানে একটা শর্ট সার্কিট আছে, তারপর হচ্ছে এখানে একটা 2 কিলো ওহম রোধ আছে, তারপর এখানে একটা ভোল্ট মিটার লাগানো আছে। তারা আমাকে বলছে যে এই ভোল্ট মিটারের পার্ট কত হবে। তোমরা অলরেডি বুঝে গেছো যে এই ভোল্ট মিটারের পার্ট হচ্ছে 0, মানে যারা যারা অ্যাকচুয়ালি বোঝা তারা অ্যাকচুয়ালি বুঝে গেছো। কিভাবে জানো, এই প্রান্তটা অ্যাকচুয়ালি শর্ট সার্কিট করা, তার মানে কি এই যে টার্মিনালটা আছে, মানে আমি এটাকে চিহ্নিত করলাম এ দ্বারা, এবং এই যে টার্মিনালটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বি টার্মিনাল। তাহলে কি এই টার্মিনাল দুটো অ্যাকচুয়ালি সেমই তো, তাই না। তাহলে আমি যদি সেম জায়গায় একটা ভোল্ট মিটার লাগাই, সেম জায়গারই বিভব পার্থক্য কত হবে, 0 হবে। যেমন ধরো এটা একটা জায়গা আর এটা একটা জায়গা, এই জায়গা দুটো হচ্ছে সেম, তাহলে আমি যদি এখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করি, দুইটা যেহেতু সেম জায়গা, তাহলে এখানে ভোল্ট মিটারের তো একই জায়গায় ধরছি বলে আমি বলতে পারি, তাই না। যেমন এখানে এ বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু, তারা অ্যাকচুয়ালি ফিজিক্যালি ভিন্ন বিন্দু হলেও তারা কিন্তু যেহেতু শর্ট সার্কিট করা, তার মানে কি এই বিন্দু এবং এই বিন্দু আমি কিন্তু সেমই ধরতে পারি। তো কারণ কারেন্ট পুরোটা এদিক দিয়ে আসবে, তারপর এদিক দিয়ে আর কোনো কারেন্টই যাবে না, পুরো কারেন্টটুকু সে শর্ট সার্কিট দিয়ে চলে আসবে। তো এখানে যদি আমি সেম জায়গায় ধরছি তাহলে আমি তো ভোল্ট মিটারের বিভব পার্থক্য পাবো হচ্ছে 0 ভোল্ট, কারণ আমি একই জায়গায় ধরছি, একই জায়গার বিভব পার্থক্য তো অবশ্যই হবে, থাকবে না, 0 ভোল্টই হবে। সো এই হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট থেকে আমি আরেকটা কোশ্চেন দেখাইতে পারি। সেটা হচ্ছে এরকম, 10 ভোল্ট 2 ওহম রোধ, 3 ওহম রোধ, 10 ওহম রোধ, ঠিক আছে। আচ্ছা, সো 3 ওহম রোধ, 10 ওহম রোধ। এখন তারা আমাকে বলছে যে এখানে এই সার্কিটে প্রবাহিত তড়িৎ এর মানটা কত। সো আমার ফার্স্টে চিন্তা আসবে যে এই সার্কিটের তড়িৎ প্রবাহ বের করতে হবে। সো তড়িৎ প্রবাহ অ্যাকচুয়ালি হচ্ছে ভি বাই আর, তাহলে আমি হচ্ছে ভি এর মান এখানে জানি হচ্ছে 10, আর এর মান কত হবে, আর এর মান আমি দেখতেছি যে এখানে 2 আছে, 2 এর সাথে 3 এবং 10 সমান্তরাল আছে। সো আমার মাথায় ফার্স্টে যে চিন্তাটা আসবে যে 2 +
3 সমান্তরাল 10, বাট চিন্তাটা কিন্তু অ্যাকচুয়ালি অমূলক, চিন্তাটা অমূলক। কারণ তুমি একটা জিনিস খেয়াল করো যে এটা কেন হবে না, এটা কেন হবে না, কারণ কারেন্ট পুরোটা এদিক দিয়ে যাবে, যার পর সে এখানে আসবে, তারপর সে দেখতেছে যে এখানে একটা শর্ট সার্কিট আছে, যেহেতু এখানে একটা শর্ট সার্কিট আছে সে কিন্তু এই রোদের মাঝখান থেকে কারেন্ট জীবনেও পাস করবে না, ঠিক আছে। যে রাস্তা খালি আছে সেই রাস্তা রাইখা তুমি নিশ্চয়ই মানে ওই যে রাস্তায় জ্যাম লাগে আছে সে রাস্তায় যাবা না, এরা হচ্ছে রোদ, তার মানে কি এরা তড়িৎ পরিবহনে বাধা দিবে। তো এখানে আমার একটা রাস্তা আছে খালি, সেটা রেখে আমি কেন যেখানে বাধা আছে সেখান থেকে যাবো? তুমি কখনো যাবা? অবশ্যই যাবা না। তো আমিও যাবো না, এই ইলেকট্রনও যাবে না। সো এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 10, এই দুটো অ্যাকচুয়ালি বাদ এই সার্কিট থেকে। এর কারণ কারেন্ট পুরাটা এখানে আসবে, তারপর হচ্ছে সে দেখবে যে এখানে শর্ট সার্কিট, পুরাটা কারেন্ট হচ্ছে এদিক দিয়ে চলে আসবে। তার মানে কি এই সার্কিটে অ্যাকচুয়ালি 3 আর 10 নাই বলেই আমি কল্পনা করতে পারি। তাহলে এই সার্কিটে আমার মোট তড়িৎ প্রবাহের মান হবে I = V/R, মানে হচ্ছে 10, 3 আর 10 যেহেতু বাদ, এখানে রোধ আছে হচ্ছে শুধুমাত্র 2। কারণ দেখো 2 কে কিন্তু বাদ দেওয়া যায় না, কারেন্টকে কিন্তু অ্যাকচুয়ালি 2 এর মাঝখান থেকে পাস করতেই হবে, কারণ শর্ট সার্কিটটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার 2 এর পরে। সো এখানে R এর মান হচ্ছে আমার টোটালি হবে 2, আর আমার অ্যান্সারটা হবে হচ্ছে 5। তাহলে এই হচ্ছে আমার ক্লাস শেষ। ওকে, তো যারা যারা লাইভে আসো জাস্ট তাদের জন্য, হ্যাঁ, তোমরা হচ্ছে অনেকেই পরীক্ষা দিছো, সো পরীক্ষার নেক্সট ক্লাসেও তোমরা হচ্ছে পরীক্ষাতে জয়েন করবা, ঠিক আছে। প্রত্যেকটা পরীক্ষা তোমরা ভালোভাবে দাও। এর কারণ হচ্ছে যে পরীক্ষাগুলো ভালোভাবে না দিলে অ্যাকচুয়ালি তোমরা নিজেরা নিজেদেরকে জাস্টিফাই করতে পারবা না যে তুমি অ্যাকচুয়ালি কতটুকু শিখতেছো কিংবা তোমার কিভাবে শেখা উচিত, ঠিক আছে। তোমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন গেমস টেমস খেলছো, যে একটা বসের সামনে গিয়ে তুমি পারতেছো না, তখন হচ্ছে তোমার যে কাজটা করতে হয় যে আরো অনেক লেভেল আপগ্রেড করে হাতে আরো দক্ষতা নিয়ে আসতে হয়। সো তোমার যে দক্ষতা আরো ইমপ্রুভ করা উচিত, এটা কিন্তু তুমি বসের সামনে না গেলে বুঝতা না। জাস্ট লাইক দিস, তুমি যদি পরীক্ষাগুলা যদি না দাও, পরীক্ষার কোশ্চেনগুলো যথেষ্ট মানসম্মত, সেগুলো তুমি যদি না দাও তাহলে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি বুঝবা না যে তোমার আরো কিভাবে নিজেকে ইমপ্রুভ করা উচিত, ঠিক আছে। সবাইকে থ্যাঙ্কস, আল্লাহ হাফেজ। পরীক্ষা কখন হবে? পরীক্ষা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার প্রতি সোমবার সন্ধ্যা 7:30 থেকে হয়। এই গ্রুপে মানে এই যে পেজ থেকে লাইভ ক্লাস হচ্ছে এই পেজে অ্যাকচুয়ালি পরীক্ষাটা হয়, ঠিক আছে। সো ক্লাস শেষ।